নিজে জিততে আমাকে ছোট করছিস তুই গুঞ্জ? এতটা পরিবর্তন তোর? তুই যদি ভেবে থাকিস আমি সতীন নিয়ে সংসার করব, তাহলে সবটা তোর ভুল ধারণা। আমি এখন এই পরিবারে 2 দিনের অতিথি মাত্র। তোর সংসার তোরই থাকবে। প্রতিযোগিতায় না নেমে ভালোবেসে সবটা নিজের করে নে, আপন করে নে। কথাগুলো বলেই গুঞ্জরিকা চন্দ্রার পাশ কাটিয়ে নিচের উদ্দেশ্যে হাঁটা ধরল। চন্দ্রা খুশি হলো নাকি বেজার হলো ঠিক বোঝা গেল না। মেয়েটা আচমকা ক্রোধান্বিত স্বরে বলে বসল, তুই চলে যা গুঞ্জ, আর কখনো ফিরে আসিস না এখানে। তুই থাকলে আমি কখনো ভালো থাকতে পারবো না। কথাটা হয়তো অপর পক্ষের ঠিক কর্ণগোচর হলো। চন্দ্রা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো অপ্রত্যাশিত কিছু কথা। আমার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাতেই তুই ভালো থাকতে পারবি না। ভালো থাকতে জ্বর সামান্য হলেও পূর্ণ জমাতে হয় নিজের ঘটিতে। মাত্রই বাজার থেকে ফিরেছে শাহরিয়ার। আজ কাঁচা মালামাল কেনার চাপ একটু বেশি থাকার দরুন বাড়িতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। স্বামী বাড়িতে আসতেই কমলিকা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এটা সেটা এনে এগিয়ে দিচ্ছে। শাহরিয়ার নিজের পরিহিত পাঞ্জাবি খুলতে ব্যস্ত। কমলিকা কমলিকা গামছা হাতে পায়ে পায়ে এসে ছেলেটার ঠিক ডান পাশটায় দাঁড়ালো। মুখের হাসি ফুটিয়ে চেয়ে রইল। শাহরিয়ার পাঞ্জাবি খুলে পাশ ফিরল। ভ্রু তুলে জিজ্ঞাসা করলো, ঠিকঠাক ছিল তো বউরানী? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কমলিকা চক্ষু নুইয়ে মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। শাহরিয়ার জবাব পেতেই আলনার দিকে অগ্রসর হলো। লুঙ্গি খোঁজা অবস্থাতেই ফের শুধালো, আমার ঠিক আছে? ঠিকঠাকভাবে খেয়েছেন আজ? জি, তবে আম্মার কোমরের ব্যথাটা বেড়েছে। আজ গোসল করতে যেয়ে বেশ কসরত করতে হয়েছে। আমার মনে হয় আম্মাকে নগরে নিয়ে যেয়ে চিকিৎসা করার প্রয়োজন। এসব কবিরাজের ঝাড়ফুঁকে আর কাজ হচ্ছে না। শাহরিয়ার লুঙ্গি এবং স্যান্ডো গেঞ্জি নিয়ে পিছনে ফিরল। কপালে গুটি কয়েক চিন্তার ভাঁজ দৃশ্যমান হলো। ভ্রু কুঁচকে ভাবলো কিয়ৎকাল। ইশারায় কমলিকাকে গামছাটা দিতে বলল। প্রত্যুত্তর করলো, আচ্ছা, কয়েকদিনের মধ্যেই হাতের কাজ সেরে আম্মাকে নিয়ে নগরেই যাব। ওই মানুষটা ছাড়া আমি বড্ড একা গো বউরানী। কমলিকা সন্তুষ্ট হলো জবাবে। ও নিজের মা নেই, শাশুড়িকে আঁকড়েই বেঁচে আছে। মিষ্টি করে হাসলো মেয়েটা। গামছাটা শাহরিয়ারের হাতে দিয়ে দিল। পরপরই বলল, আজ গোসল না করলে হতো না? এমনিতে আপনার ঠান্ডা লেগে আছে, গরম পানি আছে, ওটা দিয়ে সম্পূর্ণ শরীর মুছে নিলেই তো পারেন। বউয়ের এমন বোকা বোকা কথা শুনতে বেশ ভালো লাগে শাহরিয়ারের। হেসে ফেললো ছেলেটা। সারাদিন ধুলোবালির সাথে থেকে বলছো গোসল না করতে? এই শরীর নিয়ে রাতে আমার ঘুম হবে না। কম করে কয়েক মগ পানি ঢেলে আসি মাথায়। কমলিকা এক কথায় মেনে নিল। বলল, আচ্ছা, আপনি গোসল দিয়ে আসুন, আমি ততক্ষণে খাবার বেড়ে আনি আপনার জন্য। শাহরিয়ার হেসে মাথা নেড়ে উল্টো খুলল। সম্মুখে 2 পা এগোতেই থমকে দাঁড়িয়ে পড়ল। বাড়ির উঠান দিয়ে হেঁটে অতীব পরিচিত একজন মানুষ ওদের ঘরের দিকেই আসছে। এই অসময়ে মানুষটাকে দেখে ঈষৎ অবাক হয়েছে বৈকি। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে নিল। কক্ষ থেকে বেরিয়ে সামনে অগ্রসর হলো। দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আরে ভাবি যে, আসেন ভাবি, কেমন আছেন? গুঞ্জরিকা হেঁটে এসে কমলিকার মুখোমুখি দাঁড়ালো। হাঁপাচ্ছে মেয়েটা। দেখে মনে হচ্ছে এই 5 মিনিট হেঁটে এসেই ক্লান্ত হয়ে পড়েছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। মুখে হাসি ফোটানোর প্রয়াস চালালো। ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাবি, পানি হবে একটু? অবশ্যই ভাবি, আপনি ঘরের ভেতরে এসে বসুন, আমি এখনই পানি নিয়ে আসছি। গুঞ্জরিকা হ্যাঁ সূচক মাথা দোলালো। কমলিকা জবাব দিয়েই খাওয়ার ঘরের দিকে ছুটল। শাহরিয়ার দুয়ারের সম্মুখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। পরিচিত সেই হাসি খুশি উজ্জ্বল মুখটা আজ ফ্যাকাশে দেখাচ্ছে। মনে হচ্ছে ওর বোনটা দীর্ঘদিন রক্তশূন্যতায় ভুগছে। গুঞ্জরিকার যখন বিয়ে হয়ে শেখ বাড়িতে আসে, তখন শাহরিয়ার অবিবাহিত ভবঘুরে একজন ছেলে। মাঝে মধ্যেই শেখ বাড়িতে যাওয়া হতো বন্ধুর সাথে। কথায় কথায় গুঞ্জরিকার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। শাহরিয়ারের দয়ার মন, খুব মায়া হতো মেয়েটাকে দেখে। গুঞ্জরিকা যখন মন ভার করে বলতো ওর সাতকুলে কেউ নেই, তখন শাহরিয়ারের বুক ভার হতো।
ভাইয়ের স্নেহের হাতটা মাথার উপরে রাখত। সেই থেকে ভাই বোনের সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান দুজনের মাঝে। যে কোনো সুখকর সময় কিংবা বিপদে মেয়েটা সবার আগেই শাহরিয়ারকে স্মরণ করে। আজও হয়তো তার ব্যতিক্রম নয়। শাহরিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো, ভাবি, আপনার শরীর খারাপ নাকি? দেখে তো অসুস্থ মনে হচ্ছে। ভিতরে এসে বসুন আগে। কথাটা বলেই দরজার সামনে থেকে সরে দাঁড়ালো শাহরিয়ার। গুঞ্জরিকা নিঃশব্দে কক্ষে প্রবেশ করে বিছানায় বসলো। মাথাটা কেমন ঝিমঝিম করছে, বুকটা শব্দ তুলে লাফাচ্ছে, অথচ কারণ অজানা মেয়েটার নিকট। কিছুক্ষণ চুপ থেকে রয়ে সয়ে উত্তর দিল। আমি ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা ছিল কিছু। পরক্ষণেই নজর শাহরিয়ারের দিকে পড়তেই বলে উঠল, দুঃখিত অসময়ে আসার জন্য। আপনি আগে হাতের কাজ সেরে আসুন ভাইজান, আমি অপেক্ষা করছি। শাহরিয়ার বাধ্যের মতো মাথা নাড়ল। রাত হয়ে যাচ্ছে, সময় ক্রমশ পেরিয়ে চলছে। দেরি হলে সমস্যা, জবাব দিল। আচ্ছা ভাবি, আপনি বসুন, আমি সময় নিব না। মঞ্জরিকা মাথা নেড়ে সম্মতি দিল। শাহরিয়ার হেসে দ্রুত পায়ে প্রস্থান করলো। ততক্ষণে কমলিকা এসে পাশে দাঁড়িয়েছে। একেবারে ভাত নিয়ে এসেছে। মেয়েটার পাগলামিতে গুঞ্জরিকার চক্ষু চড়ক গাছ। আশ্চর্য হয়ে জানতে চাইলো, আপনি পাগল হয়েছেন ভাবি? আমি এখন কিচ্ছুটি খাবো না। ভাইজানের সাথে দুটো প্রয়োজনীয় কথা বলেই চলে যাব। কমলিকা ভাতের কমলিকা হাতের থালা এবং পানির মগ টেবিলের উপর রাখলো। এগিয়ে এসে গুঞ্জরিকার পাশে বসে ওকে দু হাতে নিজের সাথে জড়িয়ে ধরলো। মেয়েটার আকস্মিক এমন কাজে গুঞ্জরিকা চমকালো। কমলিকা নরম আদুরে গলায় আবদার করলো, আপনি আমার বড় বোনের মতো ভাবি। আমার কোনো বড় বোন নেই। ছোট বোনের কথাটা রাখুন, 2 লোকমা হলেও মুখে দিন, না হলে আমার মন শান্ত হবে না। এত আহ্লাদ, এত নিঃস্বার্থ ভালোবাসা পেতেই গুঞ্জরিকার চোখের কোণে পানি জমলো। সেই দুপুরে ভাত খায়নি গুঞ্জরিকা। ওই ভাতের ওই ভাতের দানা গলা দিয়ে নামতো না। দোতলায় উঠেই এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিয়েছিল অপর পক্ষের হাতের মুঠো থেকে। বেশ শক্ত করে দুটো কথাও শুনিয়েছিল। আজকাল ওই মানুষটার সান্নিধ্য বড্ড পীড়া দেয় গুঞ্জরিকাকে। মানুষটা অসহায় চাহনিতে গুঞ্জরিকার দিকে তাকিয়েছিল। হয়তো চেয়েও থামাতে পারেনি, জোর খাটাতে পারেনি আর। গুঞ্জরিকা পিছু ফিরে দেখেনি। অযথা মায়া বাড়িয়ে লাভ কি? যে স্টেশন পেরিয়ে এসেছে সেখানে ফিরে কেন দেখবে? কক্ষে ঢুকেই শরীরের ভার ছেড়ে দিয়েছিল পালঙ্কে। খুব কেঁদেছিল, বুক উজাড় করে কেঁদেছিল মেয়েটা। নিজের অহেতুক ভাবনার স্বেচ্ছায় ইতি টানল গুঞ্জরিকা। নিজেকে সামলিয়ে দুহাতে উঠিয়ে আলগোছে কমলিকার পিঠে উপর রাখলো। মুচকি হাসলো। এইভাবে আবদার করলে না রেখে পারি? কমলিকা খুশিতে গদগদ হয়ে উঠল। মঞ্জরিকাকে ছেড়ে দাঁড়ালো। হাত ধুয়ে এসে খাবারের থালা হাতে এগিয়ে এলো। আমি আপনাকে খাইয়ে দেই ভাবি। মঞ্জরিকার মুখের হাসি বাড়ল, মাথা নাড়ল। জি, অবশ্যই। কমলিকার অনুমতি পেতেই তড়িঘড়ি করে পাশে এসে বসলো। ভাত মেখে গুঞ্জরিকার মুখের সামনে এক লোকমা ধরল। গুঞ্জরিকা জলপূর্ণ ছলছল নেত্র যুগল নিয়ে কয়েক সেকেন্ড চেয়ে রইল। পর মুহূর্তেই খাবারটুকু মুখে নিল। কিছু মানুষ থাকে অসাধারণ। তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না, অথচ দিব্যি তারা আমাদের ভরসার স্থল হয়ে ওঠে। দুর্দিনে কেবল তাদের সঙ্গই পাওয়া যায়। বহুমাত্রিক স্বার্থের এই পৃথিবীতে স্বার্থান্বেষী মানুষের ভিড়ে এখনো কিছু সৎ চমৎকার মনের মানুষ রয়ে গেছে। তাই তো পৃথিবী এখনো মানুষের বসবাসযোগ্য আছে। অসহায়েরা বাঁচার স্বপ্ন দেখতে পারে। শেখ বাড়ির পরিবেশ হাসি ঠাট্টায় মুখরিত। আমন্ত্রিত অতিথিদের পায়ের ধুলো পড়েছে ইতোমধ্যে বাড়িতে। ক্ষণে ক্ষণে বসার ঘর থেকে ভেসে আসছে উচ্চ হাসির আওয়াজ। পরিবারের প্রায় সকলে অতিথিদের সাথে সেখানেই উপস্থিত। সবাই খুশির আমেজে মেতে থাকলেও আরুষের মুখমণ্ডল গম্ভীর দেখাচ্ছে। গুঞ্জরিকাকে সে শাহরিয়ারদের বাড়ির দিকে যেতে দেখেছে। আর এখানেই দুশ্চিন্তা। শাহরিয়ার গুঞ্জরিকার সবচেয়ে বড় বিশ্বাসের স্থল। নতুন কোনো উপায় ছেলেটা ঠিক খুঁজে দিবে। গুঞ্জরিকাকে কোনোভাবেই হারাতে পারবে না আরুষ, কোনোভাবেই না। তাকে বাদ দিয়ে প্রয়োজনে যতটা করতে হয় করবে। নিজের নাম খারাপের প্রয়োজন পড়লেও করবে। যদিও তার যৎসামান্য বাকি অবধি নেই। আকাশ কুসুম ভাবনার মাঝে আরুষের কর্ণগোচর হলো পাত্রের পিতার কণ্ঠস্বর। আরুষ বাবা, তোমার বউ মানে আমাদের বৌমা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আরুষ একটু নড়ে চড়ে বসলো। মেঝেতে নিবিষ্ট দৃষ্টি তুলে ওনার দিকে তাকালো, হাসার চেষ্টা করলো।
জবাবে গুরু গম্ভীর কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষ জুড়ে। আমার বউ বাড়িতে নেই, বাড়িতে এলে পরিচয় করিয়ে দেওয়া হবে। এত রাতে বাড়ির বউ বাইরে কোথাও গেছে, বিষয়টা একটু দৃষ্টিকটু বটে। তবে তামজাদ চৌধুরী নামের ভদ্রলোক সেসব গোনায় ধরলেন না, হাসলেন। আচ্ছা বাবা। ঘাড় ঘুরিয়ে আসমান শেখের দিকে চাইলেন। ভাইজান, তাহলে মেয়েকে নিয়ে আসতে বলুন, আমরা কথা এগোবো। আড্ডা তো অনেক হলো, এইবার আসল কাজে আসি। আসমান শেখ দ্রুত মাথা নেড়ে সম্মতি দিলেন। জি ভাইজান, অবশ্যই। পরপরই সারথীকে ইশারা করলেন অদিতিকে বসার কক্ষে আনার জন্য। সারথী ইশারায় আচ্ছা বুঝিয়ে ঘর থেকে প্রস্থান করলো। মিনিট পাঁচেকের ব্যবধানে কক্ষের সম্মুখে অদিতিকে নিয়ে হাজির হলো চন্দ্রা। পিছনে সারথীও আছে। অদিতি সালাম দিল সকলের উদ্দেশ্যে। উপস্থিত সকলে বিড়বিড় করে উত্তর দিল। চন্দ্রা অদিতিকে সঙ্গে নিয়ে শ্লথ গতিতে এগিয়ে এসে আরুষের পাশে বসিয়ে দিল, নিজেও ওর পাশেই দাঁড়ালো। সারথী এসে পুনরায় মায়ের পাশেই বসলো। এক দেখাতেই পাত্রপক্ষের মেয়ে পছন্দ হয়ে গেল। পাত্রপক্ষের সবাই সমস্বরে আওড়ালেন মাশাল্লাহ। ইতোমধ্যেই সবার সাথে পরিচয় পর্ব শেষ হয়েছে। নতুন আরো একটা মুখ দেখতেই তামজাদ চৌধুরী জিজ্ঞাসা করলেন, এটা কি আমাদের বৌমা? আয়েশা শেখ খুশিতে গদগদ হয়ে পড়লেন। তাৎক্ষণিক জবাব দিলেন, জি। অথচ মুখের কথাতে সমাপ্তি টানতে পারলেন না। ওখানে থামিয়ে দিলেন অদিতি। বলে উঠল, ভাবি আমাদের পরিবারের নতুন সদস্য, ভাইজানের দ্বিতীয় স্ত্রী। আমার ভাবিজান একটু প্রয়োজনে বাইরে গেছে, ফিরে আসবে কিছু সময়ের মধ্যেই। পরিবারের সকলের মুখমণ্ডল থমথমে হয়ে উঠল। কেবল হাসির দেখা মিলল আরুষ এবং আসমান শেখের অধৈর্য বলে। চন্দ্রা ভীষণ অপমান বোধ করলো। রাগান্বিত চোখে মেঝেতে চেয়ে রইল। দুজন মানুষের থেকে দু রকমের জবাব পেয়ে পাত্রপক্ষের হয়ে আসা তিনজন বেশ অবাক হলো। আশ্চর্য হয়ে পড়ল অদিতির এমন স্পষ্ট জবাবে। এখানে পরিবারের সকলে উপস্থিত, অথচ কারোর পরোয়া না করে কি নির্দ্বিধায় জবাব দিল। গ্রাম প্রধান জামশেদ চৌধুরী এই মেয়ের স্বাধীনচেতা মনোভাব সম্পর্কে অবগত ছিলেন। আজ সচক্ষে দেখেও নিলেন। তামজাদ চৌধুরী হাসি মুখে অদিতিকে জিজ্ঞেস করলেন, ভালো আছো মা? নাম কি তোমার? অদিতি মাথা নুইয়ে নরম কণ্ঠে উত্তর করল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এবং আমার নাম অদিতি শেখ। মাশাল্লাহ মা, তোমার মতোই সুন্দর তোমার নাম। পড়াশোনা করেছো তো মা? আমার পড়াশোনা চলমান এবং এটা আমি চলমানই রাখতে চাই। কথার মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের দাবিটা ঠিকই জানিয়ে দিল অদিতি। পাত্র রবি বেশ উপভোগ করছে তার হবু স্ত্রীর কথাবার্তাগুলো। ইতোমধ্যে সে নিজের সিদ্ধান্তে উপনীত হয়েছে, হয় অদিতি নয়তো কেউই নয়। প্রথম সাক্ষাতে তার অদমনীয় রূপে পা পিছলে পড়েছে ছেলেটা। তামজাদ চৌধুরী এই পর্যায়ে ছেলের দিকে তাকালেন, ইশারায় জানতে চাইলেন মেয়ে পছন্দ কিনা। রবি তখনই মাথা নেড়ে সম্মতি দিল। অমনি ওনার মুখে হাসি ফুটে উঠল। আসমান শেখের দিকে চেয়ে বললেন, ভাইজান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। বিয়ের তারিখ আগামীকাল সকালেই জানিয়ে দেওয়া হবে। তামজাদ চৌধুরী মুখ নিঃসৃত কথা শোনা মাত্রই আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো কক্ষের চারপাশ। আসমান শেখ মুচকি হাসলেন। ঠিক আছে ভাইজান, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা নিজেদের সুবিধা মতোই করুন। এমন জবাবে সন্তুষ্ট হলেন তামজাদ চৌধুরী। হয়তো নিজেও কিছু বলতে নিচ্ছিলেন, সেই সময়ে অদিতি বলে বসল, আমি পাত্রের সাথে একাকী কিছু কথা বলতে চাই। ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটল অদিতির বলা কথাটা। সকলে হকচকিয়ে গেল, অথচ রবি মৃদু শব্দে হেসে ফেলল, বলল, জি, অবশ্যই, কেন নয়। অদিতি পুনরায় সবাইকে সালাম দিয়ে উঠে দাঁড়ালো। রবির দিকে আর দৃষ্টিতে তাকালো। আসুন আমার সাথে। অদিতির পিছু পিছু বসার ঘর থেকে বেরিয়ে গেল রবি। গুরুজনেরা ফ্যাল করে ওদের প্রস্থান দেখলো। চন্দ্রা দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে আছে। এই মেয়েকেও এখন আর সহ্য হচ্ছে না। চন্দ্রার অচেতন মন মস্তিষ্ক আরো একজনকে নিজের প্রতিদ্বন্দ্বী বানিয়ে বসলো, যার দায় কেবল নিজের। ভাইজান, আমার একটা সাহায্য প্রয়োজন। গুঞ্জরিকা কথাটা বলেই থামল। ওর সম্মুখে কিছুটা দূরেই শাহরিয়ার দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিবিষ্ট সামনে। পাশেই কমলিকা নিশ্চুপ হয়ে বসে আছে। মিষ্টি করে হাসলো শাহরিয়ার। জি অবশ্যই ভাবি, সাধ্য থাকলে না করব না। গুঞ্জরিকা একটু ইতস্তত বোধ করছে। কথাটা বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। শাহরিয়ার সহজেই বুঝলো বিষয়টা।
নীরবতাকেই প্রাধান্য দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মনস্থির করলো কুঞ্জরিকা। চোখ নামিয়ে নিল, কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আমি শেখ বাড়ি ত্যাগ করতে চাই। দম বন্ধ হয়ে আসে আমার। ওখানে আমি আর কিছুদিন থাকলে নির্ঘাত মরে যাব। মেয়েটা যে বুকে পাথর চেপে কথাগুলো আওড়ালো তা নিয়ে বিন্দুমাত্র দ্বিমত নেই। কমলিকার নেত্রজোড়া ছলছল করে উঠল। মানুষ ভাগ্যের কাছে ঠিক কতটা অসহায় হলে নিজের শখের সংসার ছাড়তে চায়। শাহরিয়ার এটুকুতেই বুঝে ফেললো মেয়েটা কি বোঝাতে চাইছে। সেদিকেই কথা এগোলো। আপনার বাবার বাড়িতে ফিরে যেতে চাচ্ছেন ভাবি? গুঞ্জরিকার দৃষ্টি সরল, মেঝেতে নিবদ্ধ চোখ তুলে চাইল। শাহরিয়ারের দিকে তাকিয়ে উত্তর দিল, না ভাইজান, তাহলে? ওই ভিটেতে আমি পা রাখবো না ভাইজান। তারা আমার কথা ভাবেনি। আমি আর কখনো ওখানে যাব না, কখনো না। আমি কি তাহলে অন্য কোনো জায়গা খুঁজবো ভাবি? আমার আব্বার নদীর চরে একটা জমি আছে ভাইজান, ওইটার দলিল আমার কাছে আছে। আমি দলিলখানা আপনার কাছে এনে দিলে জায়গাটা আমার এতটুকু কি নিশ্চিত করে দিতে পারবেন ভাইজান? শাহরিয়ার তৎক্ষণাৎ জবাব দিল না। ভাবল অত্যল্প 2-1 দিনের মধ্যে নগরে যাবে আম্মাকে নিয়ে। তাহলে পৌরসভা থেকে জমি জমার বিষয়টাও ঠিক করে আনা সম্ভব হবে। সবটা অধিকতর সহজ হবে। প্রত্যুত্তর করল, আপনি আমাকে আগামীকাল সকালে দলিলখানা এনে দিয়েন ভাবি। আমি হয়তো পরশুদিন নগরে যেতে পারি। আর সম্ভব হলে জায়গাটা একটাবার দেখে আসবেন। এখন কি অবস্থায় আছে আমাকে জানালে কাজ করতে সহজ হবে। সহমত পোষণ করল কুঞ্জরিকা। আচ্ছা ভাইজান, আমি আগামীকালই যাব। একটু থামল, কিছু একটা ভেবে অনুরোধের সুরে বলল, আপনার বন্ধুকে এইসবে কিছু জানাবেন না ভাইজান। আমার ভালোর এতটুকু করবেন দয়া করে। শাহরিয়ার এক বাক্যেই মেনে নিল। এমনিতেও সে আরুষকে কিছুই জানাতো না। আরুষের এই কাজের জন্য নিজেও একটু মনক্ষুণ্ণ হয়েছে বটে, কিন্তু বন্ধুত্বের খাতিরে প্রকাশ করতে পারছে না। সবচেয়ে বড় কথা, ছেলেটার মুখটা দেখলে বড্ড মায়া লাগে আজকাল। শাহরিয়ার আশ্বস্ত করল, এখানে উপস্থিত আমরা 3জন ব্যতীত আর কেউ জানবে না ভাবি। আপনি চিন্তা করবেন না, শুধু এই অধমের উপরে একটু ভরসা রাখবেন, তাহলেই চলবে। গুঞ্জরিকা খুব সন্তুষ্ট হলো। অধৈর্য করে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালো। বিদায় নিল সকলের থেকে। আজ তবে আসি, বেশ খানিকটা রাত হয়ে এসেছে। টেবিলের উপর থেকে নিজের আনা লণ্ঠনখানা তুলে নিল কুঞ্জরিকা। মেয়েটাকে যেতে দেওয়ার ইচ্ছে না থাকলেও থামাতে পারল না কেউই। বেশি রাত হয়ে গেলে তখন ঝড় যাবে কুঞ্জরিকার উপর দিয়ে। শেখ পরিবারের মানুষগুলো ভালো হলে তো হতোই। কমলিকা নিজেও উঠে এলো, শাহরিয়ারের উদ্দেশ্যে বলল, আপনি থাকুন বাড়িতে, মায়ের দিকে খেয়াল রাখবেন। আমি ভাবিকে একটু এগিয়ে দিয়ে আসি। সাথে সাথেই না করে দিল কুঞ্জরিকা। না না ভাবি, আপনার আশা লাগবে না, আমি চলে যেতে পারবো। কমলিকা শুনল না কোনো নিষেধাজ্ঞা। সে যাবেই সাথে। ওদিকে গুঞ্জরিকা চায় না রাত বিরেতে কমলিকা তার সাথে যাক, কারণ আসার সময় সেই তো একাই হয়ে যাবে। দুপক্ষের আলোচনায় শেষ পর্যন্ত বাড়ির আঙিনার শেষ অবধি যাওয়ার কথা ঠিক হলো। গুঞ্জরিকা অনিচ্ছা নিয়েই মানতে বাধ্য হলো। স্লথ গতিতে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। পিছু পিছু হাঁটলো কমলিকা। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রইল শাহরিয়ার। প্রথম সাক্ষাতেই আমাকে নিজের স্ত্রীর উপযুক্ত মনে করার কারণ কি চৌধুরী সাহেব? অদিতির মুখ নিঃসৃত প্রশ্নে রবি ক্ষীণ হাসল। ঘর সংলগ্ন ছোট বারান্দায় নিজেদের মধ্যিখানে বেশ খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়িয়ে আছে অদিতি এবং রবি। কেউ কারোর দিকে আর চোখেও তাকিয়ে দেখছে না। দুজনের দৃষ্টি নিবিষ্ট রাতের শশীর পানে। তার রূপে মুগ্ধ হয়ে চেয়ে আছে। চাহনিতে ফুটে উঠেছে আকাশসম মুগ্ধতা। নিজেদের আত্মসম্মান খুইয়ে ছ্যাঁচড়া মুখে কেউই প্রাধান্য দিতে রাজি নয়। রবির দৃষ্টি সরল না, দূরাকাশে চেয়েই জবাব দিল, বড় আপা বলতেন, কাউকে ভালো লাগার জন্য শত সাক্ষাতের প্রয়োজন পড়ে না। যাকে মনে ধরে প্রথম দেখাতেই ধরে যায়। অদিতির মুখের আদলে কোনো পরিবর্তন দেখা গেল না। এত সুন্দর কথাতেও হাসল না যৎসামান্য। ফের জিজ্ঞাসা করল, আমাকে ভালো লাগার কারণ কি? রবির মুখে হাসি পারল। পাশে দাঁড়ানো মেয়েটা যে সাহসী, এর সাথে বড্ড বেশি তেড়া সেটা দিব্যি বুঝল। বলল, ভালো লাগার জন্য কারণ থাকা আবশ্যক কি? জি অবশ্যই, আমাদের পছন্দ অপছন্দের কারণ তো অবশ্যই থাকে। কারণ ব্যতীত কোনো কিছু হয় না। তাহলে আজ নতুন করে জানুন, সবকিছুর কারণ হয় না, কারণ থাকতে নেই।
অদিতি স্বেচ্ছায় এই বিষয়ে কথা বাড়ালো না, শুনল কেবল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে নিজ থেকেই শুধালো। আপনার কাছে সংসার অর্থ কি? এই প্রশ্নে রবি একটু ভাবুক হলো, বেশ ভেবে চিন্তে উত্তর করলো। কারণ থাকতে নেই। এর আগে তো বিয়ে করি নাই, তাই ধারণা কম। তবে চারপাশের অভিজ্ঞতা থেকে যদি বলি, সেক্ষেত্রে সংসার হলো একটা সম্মানের জায়গা, যেখানে দুই পক্ষের একে অপরের প্রতি সম্মান এবং যত্ন, এই দুটো থাকা অত্যাবশ্যক। আর আমি মনে করি এগুলো থাকলে ভালোবাসা সহজেই তাদের মাঝে স্থান করে নিবে। এতক্ষণে অদিতির ঠোঁটের কোণ ঘেঁষে সরু হাসির রেখা দৃশ্যমান হলো, তবে কণ্ঠস্বর আগের ন্যায় কঠিন শোনালো। বলার চেয়ে মেনে চলা কঠিন। সেটা দেখতে হলে, জানতে হলেও তো আমাকে বিয়ে করতে হবে রাগিনী। ঠাট্টা মিশ্রিত গলার স্বর রবির। এমন সম্বোধনে পাশে দাঁড়ানো যুবতীর মুখের হাসি পারল। কথাতে গলল কিনা ঠিক বোঝা গেল না, তবে হাসিটুকু সত্য, স্নিগ্ধ। এক চিলতে মিথ্যে নেই, কপটতা নেই। দুজনের নীরবতার মধ্যিখানে শোনা গেল সারথীর কণ্ঠস্বর। আপা, তোমাদের নিচে ডাকছে। ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। দোলাভাইয়ের অপেক্ষায় সকলে। সারথীর শেষ বাক্যে ঈষৎ লজ্জা পেল অদিতি। দ্রুত পায়ে ওখান থেকে প্রস্থান করলো। কক্ষে এসে কিছু একটা স্মরণ হতেই থমকে দাঁড়িয়ে পড়ল। উঁচু কণ্ঠে প্রশ্ন করল। আপনার নামটা তো জানা হলো না, চৌধুরী সাহেব। তৎক্ষণাৎ বারান্দা থেকে মৃদু হাসির শব্দ ভেসে এলো। যেখানে কেবল পরিচয় পর্বের জন্যই প্রচলিত রীতিনীতির পরোয়া না করে কেউ কেউ আলাদাভাবে কথা বলে থাকে, সেখানেও ওদের প্রথম সাক্ষাৎটা অদ্ভুত বটে। উপাস থেকে পুরুষালী কণ্ঠে জবাব ভেসে এলো। সাফায়েত রবি চৌধুরী। আপনি আমাকে রবি বলেই ডাকতে পারেন। অদিতি মুচকি হেসে প্রস্থান করলো। ওর পিছু পিছু রবিও ঘর থেকে বের হলো। বন্ধু মহলে না কুঞ্চু চৌধুরী পোলা হিসেবে পরিচিত সে। এর একটাই কারণ, তার কোনো মেয়ে পছন্দ হয় না। এই এক বিয়ে নিয়ে কম করে হলেও অর্ধশত মেয়ে প্রত্যাখ্যান করেছে। তারা অধিকাংশই ধনী পরিবারের সুন্দরী রাজকন্যা, কিন্তু রবির মন টানেনি কেন যেন। অথচ আজ এই একটা কর্কশ রাগী মেয়ে দেখতেই হৃদস্পন্দন বেড়ে গেছে। এই জন্যই হয়তো মানুষ বলে, যার সাথে যার নাম জুড়ে দেওয়া আছে তার সাথেই তার জোড়া বাঁধবে। গুঞ্জরিকা যখন শেখ বাড়ির সদর দরজায় পা রাখলো, তখন চোখ পড়ল খাবার টেবিলের দিকে। দেখলো অতিথিদের সাথে বাড়ির পুরুষেরাও খেতে বসেছে। সারথী, অদিতি এবং চন্দ্রা টেবিলের পাশেই দাঁড়িয়ে আছে। বাকিরা রান্নাঘরের দুয়ারের সম্মুখে অবস্থান করছে। সবার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। ক্ষণে ক্ষণে বেশ হাসাহাসি করছে উপস্থিত সবাই। কুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়েছে। ওদিকে চেয়ে সকলের সাথে ভালো মন্দ দুটো কথা বলবে নাকি সোজা দোতলায় নিজের কক্ষে চলে যাবে, এই নিয়ে একটু দোটানায় পড়ল। সেই সময় কর্ণগোচর হলো আয়েশা শেখের গলা। মোর লাগবো লাখে একটা আব্বা, যেমন রূপে তেমন কামে পটু। ওর দাদু ভাই একবারে পরই বিয়া করে আনছে। তখনই কণ্ঠস্বর লক্ষ্য করে রান্নাঘরের দিকে তাকালো তামজাদ চৌধুরী। প্রত্যুত্তর করলো, জি, চন্দ্রামায়ের হাতে মাছের ঝোলটা চমৎকার, একেবারে চেটেপুটে খাওয়ার মতোই সুস্বাদু। চন্দ্রা হাসি মুখে আরুষের পিছনে দাঁড়িয়ে আছে। প্রয়োজনীয় এটা সেটা এগিয়ে দিচ্ছে। স্বামী সেবায় নিয়োজিত সে। সব দেখে কুঞ্জরিকার ক্লান্ত আননে হাসির রেশ ছাড়ালো। মনস্থির করলো ওদিকটাতেই যাবে। পায়ে পায়ে অগ্রসর হলো খাবার টেবিলের দিকে। ওকে দেখতেই অদিতি খুশিতে আত্মহারা হয়ে পড়ল। বড় বড় পা ফেলে এগিয়ে এলো, দু হাতে চাপটে জড়িয়ে ধরল। ততক্ষণে সবাই তাকিয়েছে ওদের দিকে। অদিতি গুঞ্জরিকার হাত ধরে নিয়ে এসে সকলের সাথে পরিচয় করে দিল। আমার ভাবি যান, গুঞ্জরিকা প্রামাণিক। গুঞ্জরিকা হেসে সালাম জানালো উপস্থিত সকলকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুনল সকলে, সালামের জবাব দিল। তামজাদ চৌধুরী অবাক হয়ে একবার চন্দ্রার দিকে দেখল, আর একবার গুঞ্জরিকাকে। হয়তো মনের কোণে একটা প্রশ্ন উকি দিল, এত সুন্দরী মিষ্টি কণ্ঠের বউ থাকতে আরেকটা বিয়ে কেন? তবে মনের কথা প্রকাশ করলেন না, হেসে জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম মা, আমি আমজাদ চৌধুরী, পাত্রের বাবা। গুঞ্জরিকা হেসে মাথা নাড়ল। ও আচ্ছা। পাশ থেকে রবি বলে উঠল, ভাবি, আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। চৌধুরী বাড়িতে আপনার কথা শুনেছিলাম কামনা আপার কাছে। আপনার বন্ধু ছিলেন নাকি আপা? গুঞ্জরিকার মুখে হাসি বাড়ল। জি, আমরা একসাথে পড়েছিলাম। আমার বিয়ের পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন কামনে আমার বন্ধু ছিল। জি ভাবি,
হাঁপা ওইটাই বলল। কামনাকে আসতে বলো এখানে। আমি গত মাসে খোঁজ নিয়েছিলাম, তখন কামনা শ্বশুর বাড়িতে ছিল। আচ্ছা ভাবি, বলবো আপাকে। গুঞ্জরিকা মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গুটি গুটি পায়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। শরীরটা ভালো লাগছে না একটুও। আরও সে দৃষ্টি নিবিষ্ট হলো ওই দিকেই। পরপরই অদিতিকে ইশারায় কিছু একটা বোঝালো। অদিতি রান্নাঘরের দিকে ছুটল। গুঞ্জরিকা উপস্থিত থাকার সবটুকু সময় পরিবারের অন্যান্য সদস্যরা মুখটা থমথমে করে দাঁড়িয়েছিল। অবশ্য সালেহা শেখ গোল আলুর ধরনের সব দিকেই সমানভাবে থাকেন। গুঞ্জরিকার সাথেও খারাপ ব্যবহার করেন না, আবার জন্মদাত্রীকেও সাথ দেন। আর সারথি, সে তো নিজের রূপচর্চায় ব্যস্ত সব সময়। এইসব এত দেখার সময় নাই তার। আরুষের প্রতিটা ভাবভঙ্গি চন্দ্র তীক্ষ্ণ চোখে দেখে চলেছে। বুক চলছে মেয়েটার, এত করেও মানুষটার মন পাচ্ছে না। যদি গুঞ্জর জন্য এতই ভালোবাসা থাকবে তাহলে তাকে কেন বিয়ে করলো? এত অবহেলা, এত কষ্টের জীবন দেওয়ার জন্য? চারপাশ হাত রেও উত্তর মিলল না। চন্দ্রার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুখটা কালো করে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাত পেরিয়ে ধরণীর বুকে দিনের সময় চলমান। গুঞ্জরিকা সকালেই শাহরিয়ারের নিকট দলিলখানা দিয়ে এসে নদীর চরের উদ্দেশ্য রওনা হয়ে দিয়েছে। অসুস্থ শীর্ণ দেহখানা জোরপূর্বক টেনে হাঁটছে মেয়েটা। আজকাল বুকটা ফাঁকা অনুভূত হয়। ফাঁপড়ের ন্যায় হৃদযন্ত্রটা ওঠানামা করে। এক দণ্ড শান্তি মেলে না। গন্তব্যস্থলে পায়ে হেঁটে যেতে ঘন্টা 5 লাগবে, কিংবা তার বেশি। মুন্সীনগর শ্বশুরবাড়ি থেকে শশীদিঘির দূরত্ব তেমন বেশি না। আব্বার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যেতে খুব বেশি হলে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু আপাতত গুঞ্জরিকার হাত শূন্য। ওই বাড়ির মানুষগুলোর মতো ওদের জিনিসের প্রতিও আকাশ কুসুম বিতৃষ্ণা জন্মেছে। তাই কোনো টাকা পয়সা সাথে নেয়নি মেয়েটা। অগত্যা হেঁটেই যেতে হচ্ছে। অন্য সময় হলে গরুর গাড়ি নিত হয়তো। সময় বয়ে চলেছে তার মতো। সূর্যি মামার অবস্থান ঠিক মস্তক বরাবর। এতক্ষণে গুঞ্জরিকার পৌঁছলো গন্তব্যস্থলে। হাঁপাচ্ছে মেয়েটা। নদীর এপাশেই বৃক্ষের ছায়াতলে সবুজ ঘাসের উপর আস্তে ধীরে বসলো। মুগ্ধ চোখে আব্বার রেখে যাওয়া জায়গাটুকু দেখতে লাগলো। ওপাশে যাওয়ার জন্য সাঁকোর ব্যবস্থা নেই, খেয়া করে পার হতে হবে। কিন্তু গুঞ্জরিকা তো নিঃস্ব, তাই মন চাইতেও ওপাশে যাওয়া সম্ভব নয়। খুঁটিয়ে খুঁটিয়ে সবটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে মেয়েটা। আব্বা আর ভাইজানকে নিয়ে কত শত স্মৃতি মিশে আছে জায়গাটার কাছে। নদীর চরের মধ্যিখানে এক টুকরো পরিষ্কার জমি, যেখানে বেড়ে উঠেছে নানা রকমের গাছপালা। তাদের ছায়া তলে জমিটা বেশ শান্ত শীতল দেখাচ্ছে। চারপাশে সবুজের সাম্রাজ্য, এ যেন চোখের শান্তি। সামনে বয়ে চলেছে নদী। এত সুন্দর পরিবেশে অনায়াসে একাকী একটা জীবন পার করে দেওয়া সম্ভব। প্রকৃতির সাথে বন্ধুত্ব জমে উঠলে তখন আর মানবকুলে মন ঠাঁই পাবে না। কোথায় ঘর বাঁধবে সেটাও ভেবে নিল গুঞ্জরিকা। ওই যে আবার লাগানো বকুল গাছ, তার নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর হবে গুঞ্জরিকার। উঁচু গাছটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। অধর যুগলে হাসির দেখা মিলল। ডুব দিল অতীতে। গাছটা রোপণ করা নিয়ে সুখকর একটা অতীত আছে। গুঞ্জরিকার বয়স তখন বড় জোর 8 অথবা 9 বছর। মেয়েটার তখন দৌড়ঝাঁপের সঙ্গী ছিল চন্দ্রা এবং পায়রা, দুজন সখী। একদিন জাব্বার আলীর সাথে বাড়ি থেকে এত দূরের চরে এলো ওরা 3 জন। আব্বা গুঞ্জরিকার পছন্দের বকুল ফুলের চারা রোপণ করবে, এতটুকুতেই যেন ঈদ লেগেছিল মেয়েটার মনে। গাছ হওয়া না হওয়া পরের কথা। এই চরে এসে দেখলো তাইমুর আগে থেকেই এখানে আছে। শুক্রবার হওয়ার দরুন বিদ্যালয়ে যায়নি। ভাইজানকে দেখেই গুঞ্জরিকার খুশি আকাশচুম্বী তখন। তাইমুর নিজ হাতে খুব যত্ন নিয়ে গাছটা লাগিয়েছিল। গুঞ্জরিকাকে জিজ্ঞাসা করেছিল, বকুল ফুল তোর খুব প্রিয়? গুঞ্জ মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। তাইমুর তখন বড় সাধ করে বলেছিল, এই যে একখানা বকুল গাছ লাগালাম, তোর সব সুখ দুঃখে ওকে সঙ্গী করিস, এখানে তোর সবটুকুকে বেঁধে রাখিস। তোকে বিয়ে দিয়ে এখানে একটা ঘর বানিয়ে দেব। তোর আর তোর স্বামীর চড়ুই পাখির মতো ছোট্ট সুখের একটা সংসার হবে। তোদের দিন কাটবে দুমুঠো খাবারের সন্ধানে, আর রাত কাটবে এই শান্তির নীড়ে। আমি যখন থাকবো না তখন বকুল ফুলের সুবাসে আমাকে খুঁজে নিবি।
দেখবি প্রতিটা বকুল ফুলের সুগন্ধের সাথে আমার অস্তিত্বে মিশে আছে। ভাইজান তোকে সারা জীবন সঙ্গ দিবে। সব সময় ক্যাটক্যাট করা ভাইজানের মুখে ওই প্রথম এত সুন্দর কথা শুনেছিল কুঞ্জরিকা, যেখানে ছিল না কোনো বকা, কোনো পচানো, ছিল একরাশ আবেগ, একরাশ স্নেহ এবং অগাধ অপ্রকাশিত ভালোবাসা। ছোট্ট গুঞ্জরিকা ভাইজানকে জড়িয়ে কেঁদেছিল, কারণ একটাই, সে ভাইজানকে ছেড়ে কোথাও যাবে না। জাব্বার আলী বকুল গাছের চারপাশে জঞ্জাল পরিষ্কার করেছিলেন, বেশ রং ঢং করে নিজের কন্যা পুত্রের পাগলামি নিজে সামিল হয়েছিলেন। সখীর চোখের পানিতে চন্দ্রা আর পায়রার বুকটাও হু হু করে উঠেছিল। শেষমেশ তারাও সঙ্গ দিয়েছিল। সুখকর অতীত সব সময়ের ন্যায় এবারও গুঞ্জরিকাকে কাঁদালো। কোনো ব্যতিক্রম ঘটল না। শাড়ির আঁচলে একাংশ তুলে ম্লান বদন মুছে নিল গুঞ্জরিকা। মেয়েটা ছলছল নেত্র যুগলের প্রতিবিম্বে সব যেন আজ আবারও নতুন করে দেখল। চোখের পর্দায় অতীত উঁকি দিয়েছিল কিয়ৎ সময়ের জন্য। জলে টইটুম্বর আঁখিচূড়া নিয়ে তাচ্ছিল্যের সাথে হাসলো, বিড়বিড় করে আওড়ালো। তুমি কথা দিয়ে কথা রাখলে না ভাইজান, আমার ছোট্ট ঘর বেঁধে দাওনি। শেখ বাড়িতে উৎসবের আমেজ। চৌধুরী বাড়ি থেকে বিয়ের তারিখ জানানো হয়েছে। আজ থেকে ঠিক 3 দিন পরে অর্থাৎ শুক্রবারে অদিতির বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। বাংলাতে 4ঠা আশ্বিন। সকাল হতেই ব্যস্ত সময় পার করছে আরুষ। নিকট আত্মীয়দের নিকট হাতে লেখা দাওয়াতপত্র পাঠানোর ব্যবস্থা করছে ছুটে ছুটে। সকাল থেকেই দুপুর অবধি বসে বসে এগুলোই লিখেছে। এখন মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছে। তাদের হাত দিয়েই পাঠানো হবে এগুলো। আরুষ কিংবা আসমান শেখের যাওয়ার সুযোগ নেই। দুজনের হাতে অফুরন্ত কাজ আপাতত। এর মধ্যে আবার আরুষকে ব্যবসার দায়িত্ব সামলাতে হচ্ছে। 2-1 দিনের মধ্যেই নগর থেকে ব্যবসায়িক কাজে অতিথি আসবে। সব মিলিয়ে বড্ড ব্যস্ত সময় পার করছে ছেলেটা। মোটামুটি সবার নিমন্ত্রণপত্র পাঠিয়ে মাত্র নিজের কক্ষে এলো আরুষ। বাকিগুলো পাঠানোর জন্য বিকেলে বেরোবে। আফসোস হয়ে পড়ো, আজ যদি একটা বড় ভাই থাকতো তাহলে সব কিছু নিয়ে ওকে এত ছুটোছুটি করতে হতো না। সবই কপাল। সব কিছুতেই আজকাল বড্ড ক্লান্ত লাগে। কিন্তু নিজের ক্লান্তির জের ধরে বোনের প্রতি থাকা দায়িত্ব সে অস্বীকার করতে পারে না। একটা মাত্র কলিজার বোন অদিতি শেখ, তার প্রতি কোনো অবহেলা রাখতে চায় না। বিয়েটা সব দিক থেকে নিখুঁত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে আরুষের। বাকিটা আল্লাহ ভরসা। শরীরে জড়ানো সফেদ রঙা পাঞ্জাবিটা আলগোছে খুলে পালঙ্কের একপাশে রাখলো আরুষ। ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে, কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। কক্ষের চারপাশে দৃষ্টি ভাসমান হলো। হাত পাকাটা খুঁজলো কিন্তু পেল না। পালঙ্কের একপাশে আলগোছে মাথা রাখলো। নজর মেঝেতে নিবিষ্ট রইল। তৎক্ষণাৎ দরজা খোলার মৃদু শব্দ কর্ণগোচর হলো। নত দৃষ্টি তুলে সামনে তাকালো আরুষ। অমনি ক্লান্তির লোচন জোড়া শীতল হয়ে এলো। ছড়ালো এক আকাশ সম মুগ্ধতা। মাত্রই গোসল দিয়ে বেরিয়েছে চন্দ্রা। ফর্সা উন্মুক্ত উদর, গলা ও কাঁধের একাংশ দৃশ্যমান। সিক্ত কেশ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। পিঠের একাংশ ভিজে আছে সেই পানিতে। অদূরে বসা স্বামী নামক মানুষটার অমন চাহনিতে চারিদিক থেকে এক রাশ লজ্জা ঘিরে ধরল মেয়েটাকে। লাল হয়ে ওঠা মুখটা নামিয়ে নিল। আরও সুমন্ত্র মুগ্ধের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে এগিয়ে এসে চন্দ্রার মুখোমুখি দাঁড়িয়ে রইল। চন্দ্রা হাঁসফাঁস করে উঠল, খিঁচে নয়নজোড়া বন্ধ করে নিল। আরুষ এক পলক মেয়েটার উন্মুক্ত ঠোঁটের দিকে তাকালো। হাত উঠিয়ে আলতো করে ছুঁয়ে দিল সেথায়। দুজনের মধ্যিখানে থাকা দূরত্ব ঘুচিয়ে আর একটু ঘনিষ্ঠ হলো। মুখটা এগিয়ে চন্দ্রার কান বরাবর নিল। ফিস ফিস করে কিছু তিক্ত সত্য আওড়ালো। কণ্ঠস্বর একটু গম্ভীর এবং শীতল শোনালো। আমাকে রূপ দেখিয়ে কাছে টানতে পারবে না মেয়ে। তোমার প্রতি হয়তো আমার ক্ষণিকের মুগ্ধতা জন্মাবে। সুযোগ পাবে আমার স্পর্শকে গভীরভাবে আলিঙ্গন করার। রাত্রি শেষে তোমার শরীরের প্রতিটা পশমে আমার ছোঁয়া লেপ্টে থাকবে। অথচ কোথাও আমি রব না। ভালোবাসা তো এভাবে হয় না মেয়ে। তুমি বড্ড বোকা। চন্দ্রা তড়িৎ গতিতে নেত্রপল্লব মেলে চাইল, কিন্তু সামনে কেউ নেই। অথচ কয়েক সেকেন্ড পূর্বেও অপরপক্ষের গরম নিঃশ্বাস দিব্যি অনুভব করেছিল। বেনামি হাওয়ায় কণ্ঠস্বরের সাথে মানুষটাও যেন চোখের পলকে উধাও হয়ে গেল। চন্দ্রা একবার নিজের দিকে তাকালো। মানুষটার স্পর্শ লেপ্টে থাকা অংশের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। কেবল চন্দ্রা সবাইকে ঠকায়, তাকে কেউ ঠকায় না। এই যে এত আয়োজন করে কাকে ঠকানো হচ্ছে প্রতিনিয়ত।
সকলের কাছে খারাপ হয়ে সব তো দিব্যি সয়ে যেতে হচ্ছে তাকে। সে তো চায়নি এই ভাগাভাগির সংসার। নিজের সখীর সুখ চাওয়া মেয়েটা কিভাবে পারে তার সুখের পথে কাঁটা হতে? তৎক্ষণাৎ স্মরণ হলো কারোর মুখ নিঃসৃত একটা বাক্য। পৃথিবীর সব সুখ তোমার হোক চন্দ্রাবতী, তবু আমার মতো করে কেউ কখনো তোমাকে এত জঘন্যভাবে ভালো না বাসুক। পৃথিবীর বুকে সায়াহ্ন নেমেছে, রাজ করছে নিকষ কালো আঁধার। আজ সারাদিন গুঞ্জরিকাকে একটা বারের জন্য দেখেনি আরুষ। অদিতিকে বিকাল নাগাদ জিজ্ঞাসা করেছিল, ফিরতি জবাবে পেয়েছিল সে জানে না ভাবিচান কোথায়। তারপর তো আরুষ আবার কাজে বেরিয়েছিল। ফিরল মাত্র, শেখ বাড়ির সামনে সুবিশাল বারান্দার চেয়ারে চিন্তিত মুখে বসে আছে ছেলেটা। গায়ে শুভ্র রঙা পাঞ্জাবির উপরে একটা মোটা কালো রঙের শাল জড়ানো। দৌড়ঝাঁপের উপরে থাকলে ঠান্ডা তখন লুঙ্গি তুলে পালায়। আরুষের দৃষ্টি নিবদ্ধ বড় লোহার ফটকের দিকেই। কারোর ফেরার প্রতীক্ষার প্রহর গুনে চলেছে। তবে সেই অপেক্ষা দীর্ঘ হলো না। মিনিট 10 পেরোতেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব স্পষ্ট হলো। মানুষটাকে চিনতে আরুষের একটুও সময় বিলম্ব হলো না। চাতক পাখির মতো চেয়ে রইল। অবয়বটা ধীরে আস্তে সিঁড়ির কাছটায় আসতেই লণ্ঠনের নিয়ন আলোয় তার ফ্যাকাশে বদন স্পষ্ট হলো। অতীব কাঙ্ক্ষিত মুখটা দেখা মিলল, কিন্তু গুঞ্জরিকা যেন ওকে দেখেও দেখলো না। ব্যথিত শরীর টেনে শ্লথ গতিতে দরজার দিকে হাঁটা ধরল। তক্ষণে পিছন থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর। আজ সারাদিন কোথায় ছিল গুঞ্জন? থেমে গেল মেয়েটার চলন্ত পদযুগল। বড় একটা শ্বাস ফেলে পিছু ফিরল। ভ্রু কুঁচকে বলল, আপনার জানার প্রয়োজন দেখছি না। আরুষ এক বাক্যে মেনে নিল। আজ কোনো তেরামো করলো না, জানার আগ্রহ দেখালো না, কেবল জানতে চাইলো। সারাদিনে খেয়েছো কিছু? গুঞ্জরিকা এই পর্যায়ে হেসে ফেলল। আমার প্রতি এত যত্নশীল কবে হলেন? আল্লাহ আমাকে না খেয়ে থাকার ক্ষমতাটুকু দিয়েছে। এই নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন নেই। অথচ আমার জীবনের সবচেয়ে মূল্যবান তুমি। কথাটা বলেই তার ছেলে সুরে মৃদু হাসলো আরুষ। চোখ সরিয়ে নিল গুঞ্জরিকার থেকে। গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল। উল্টো ঘুরে হাঁটা ধরল। আজকাল এসব কথা ওকে আর টানে না। শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তুলল পুরুষের শান্ত গলার আওয়াজ। অদিতিকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি আমি, খেয়ে নিও। মানুষের ওপর জমে থাকা রাগ, অভিমান অন্যের উপর দেখাতে নেই। যখন আমি থাকবো না, তখন বুঝবে কেউ হয়তো সত্যিই ছিল তোমার জন্য, যে তোমার চোখে তার জন্য এক পৃথিবীর সবটুকু ঘৃণা দেখেও তোমার জায়গা কাউকে দেওয়ার দুঃসাহস দেখায়নি। তার মস্তিষ্কের প্রতিটা নিউরনে কেবল তুমিই ছিলে, তোমার রাজত্ব ছিল। না চাইতেও কয়েক কদম এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল কুঞ্জরিকা। অপর পক্ষের মুখনিসৃত কথাগুলো বড্ড পীড়া দিল। বুকের মধ্যিখানে সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা অনুভব হলো। তা যেন ক্রমশ জোরালো হচ্ছে। গাল বেয়ে বাড়িধারা নামলো মেয়েটার। বিড়বিড় করে বলল, একজনকে ভালোবাসলে কখনো আরেকজনের নামে কবর পড়া যায় না শেখ বাবু। কই, এত কষ্টের পরও আমি তো এটা কল্পনাতেও আনতে পারিনি। জীবন একটা, বিয়ে একটা, এবং স্বামীও একটাই হয়। এখানে তৃতীয় পক্ষের কোনো জায়গায় থাকে না। মুখনিসৃত কথাতেই ইতি টেনেই সম্মুখে হাঁটা ধরল কুঞ্জরিকা। অদূরে বসে ছেলেটা কি শুনলো কথাগুলো? হয়তো, হয়তো না। কেবল কালো শানের মেঝেতে কয়েক ফোঁটা মূল্যবান পানি দৃশ্যমান হলো। তারা সাক্ষী হলো অপ্রকাশিত কিছুর। মধ্যিখানে পেরিয়েছে 2টো দিন। ইদানিং সময় যেন ঝড়ের গতিতে বেরোচ্ছে। আজ বৃহস্পতিবার। অদিতির গায়ে হলুদ। শেখ বাড়ি মেতেছে উৎসবের আমেজে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। গতকাল থেকেই সকলের আগমন ঘটেছে। সব বয়সের মানুষের পদচারণে মৃত বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। হই হুল্লোড় পরিবেশ বিরাজমান। ছোট ছোট বাচ্চাগুলো ভ্রমরের মতো দৌড়ে চলেছে এদিকে সেদিকে। সিঁড়ির সম্মুখে চুপচাপ একাকী দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। মুগ্ধ দৃষ্টি নিবিষ্ট সামনে দৌড়ঝাঁপ মত্ত নিষ্পাপ শিশুগুলোর দিকে। তারা নিজেদের মতো খেলছে, হাসাহাসি করছে। সেই সুমিষ্ট হাসির কুঞ্জনে চারপাশ মুখরিত হচ্ছে ক্ষণে ক্ষণে। কুঞ্জরিকা হাসি মুখে সবটা দেখে চলেছে। এতক্ষণে আলগোছে পাশ ফিরতেই চক্ষুগোচর হলো আরও একটা বাচ্চা মেয়ের আনন। তার সাথে সবার বেশভূষায় বেশ ভিন্নতা পরিলক্ষিত হলো। সদর দরজার একপাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে। পরিহিত কাপড় নোংরা, চুলগুলো রুক্ষ এবং এলোমেলো। ছোট্ট মেয়েটা আকাঙ্ক্ষিত চোখে অন্য বাচ্চাগুলোর খেলা দেখছে।
হয়তো তারও খেলতে স্বাদ জেগেছে, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারছে না। বিচক্ষণ গুঞ্জরিকা ঠিকই বুঝছে পরিবারের অবস্থানের জন্য এত ভেদাভেদ। ছোট্ট মেয়েটার যত্ন নেই, হাত পা গুলো সরু খসখসে, হয়তো ঠিক মতো খেতে পায় না, যত্ন পায় না। হায় রে সন্তান, শুধু একটা সন্তানের জন্য আজ ভালোবাসার মানুষটার থেকে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়েছে। বুকের মাঝে অদৃশ্য ঘৃণার পাহাড় জমে চলেছে ক্রমশ। কেউ হাজার চেয়ে একটা সন্তান পায় না, আবার কেউ পেয়ে কদর করতে জানে না। বড় কথা, অভাবের সংসারে কদর শব্দটা বড্ড বেমানান। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমত, যা সবার ভাগ্যে জোটে না। গুঞ্জরিকার চোখের কোণে পানি জমল। ডান হাতটা আলতো করে নিজের জঠর ছুঁয়ে গেল। ছোট্ট একটা ভ্রূণ ওর গর্ভেও বড় হচ্ছিল, কিন্তু সে পৃথিবীর আলো দেখতে পারেনি। তাকে দেখতে দেওয়া হয়নি। আল্লাহর বিচারের অপেক্ষায় মেয়েটা দিন গুনছে। তার নীরবতা, তার বুক নিঃসৃত, ক্লান্ত, ব্যথিত দীর্ঘশ্বাসই যথেষ্ট প্রকৃতির বুকে এই অবিচারের ঠাঁই মেলানোর জন্য। বাড়ি ভর্তি মানুষের সামনে নিজেকে আর ভাঙল না গুঞ্জরিকা। বড় একটা শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল। পা বাড়ালো দরজার দিকে, এগিয়ে এসে বাচ্চাটার মুখোমুখি বসলো, মাথায় স্নেহের হাত রাখলো। ছোট্ট মেয়েটা সবগুলো দাঁত বের করে হাসলো। কি স্নিগ্ধ, কি অপরূপ সুন্দর সেই হাসি! গুঞ্জরিকার অসুস্থ মনটা চট করে ভালো হয়ে উঠল। বাচ্চাটা ওর দিকে তাকিয়ে শুধালো, তুমি কি নতুন বউ? কথাটা বলেই গুঞ্জরিকাকে ভালোভাবে দেখলো বাচ্চাটা। তর্জনী আঙ্গুল গালে ছুঁয়ে একটু ভাবুক হলো। কিন্তু আমি তো তোমাকে চিনি, এর আগেও তোমাকে এই বাড়িতে দেখেছি। আমাকে নতুন বউ দেখাবে তুমি? বাচ্চাটার অমন পাকনা কথাতে গুঞ্জরিকা হেসে ফেলল। ভাব জমিয়ে বলল, ঠিক নতুন নয়, তবে পুরনো বউ বলতে পারো। তোমাকে আমি নতুন বউ দেখাবো তো, তার আগে বলো তোমার নাম কি মিষ্টি মেয়ে? মিষ্টি মেয়ে শব্দ দুটো বাচ্চাটার ভীষণ পছন্দ হলো। খিলখিলিয়ে হেসে উঠল। রিনরিনে বাচ্চা কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমার নাম মোনা, পুরনো বউ। তাই বলে সত্যি সত্যি এমন সম্বোধন? গুঞ্জরিকা হাসি দমিয়ে রাখতে পারল না, মৃদু শব্দে হেসে ফেলল। কোনো কথা ছাড়াই মনাকে কোলে উঠিয়ে নিল। হাঁটা অবস্থাতেই বলল, তোমার মতোই সুন্দর তোমার নামটা। আমাকে কি এখন থেকে এই নামে ডাকবে তুমি? মনা ভয় পেল, ভয়ার্ত চোখে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। গুঞ্জরিকার সাথে এতক্ষণে বেশ ভাব জমে গেছে তার, তাই সব সময়ের মতো পাকা পাকা বুলি আওড়ালো। মনটা ঈষৎ ভার করেই বলল, মুখটা ম্লান দেখালো, পুরনো বউ, আমাকে নামিয়ে দাও তুমি। আমি নোংরা, আমাকে কেউ ভালোবাসি না, কেউ আদরও করে না, কেউ খেলতেও নেয় না। মা বলেছে আমাকে একা থাকতে। আমরা তো গরিব, আমাদের ছক থাকতে নেই। থমকে দাঁড়িয়ে পড়ল গুঞ্জরিকা। 5-6 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনে ওর চক্ষু জোড়া চড়ক গাছ। বড় বড় চোখে চেয়ে আছে। এতটুকু মেয়ের মস্তিষ্ক এত ভেদাভেদ উপলব্ধি করে ফেলল। এই সমাজে টাকার বড়াই করা মানুষগুলো এক একটা কীট। তাদের ক্ষমতার বড়াই থেকে একটা নিষ্পাপ শিশুও রক্ষা পায় না। মনাকে পুরো দমে অবাক করে দিয়ে ওর কপালে চুমু এঁকে দিল গুঞ্জরিকা। পুনরায় হাঁটতে শুরু করলো। আজ থেকে তোমার খেলার সঙ্গে আমি, রোজ তুমি আর আমি খেলবো, ঠিক আছে? তুমিও সুন্দর, আমিও সুন্দর, দুই সুন্দরী একসাথে অনেক খেলা করবো, কেমন? ছোট্ট মনা মাত্রাতিরিক্ত খুশি হলো। এভাবে কেউ কখনো ওকে বলেনি, ওর সাথে খেলতে চায়নি। অতটুকু বাচ্চার চোখে কৃতজ্ঞতার পানি দেখা মিলল। মনা হেসে মাথা নেড়ে নেড়ে বলল, তুমি খুব ভালো পুরনো বউ। না না, আমি তোমাকে ছকি ডাকবো। আজ থেকে আমরা ছকি। কি মজা, আমি নতুন ছকি পেয়েছি। গুঞ্জরিকা এই পর্যায়ে বেশ জোর আওয়াজেই হেসে উঠল। বিড়বিড় করে আওড়ালো, আমিও নতুন সখী পেয়েছি। বুকের মধ্যিখানে আঁকড়ে ধরলো মোনার মাথাটা। অদ্ভুতভাবে ভেতর থেকে অন্যরকম শান্তি অনুভূত হলো। মা সত্তাটা তার দেখা দিল। মোনাকে নিয়ে সেভাবেই দোতলার উদ্দেশ্যে এগিয়ে চলল গুঞ্জরিকা। চারপাশে উপস্থিত সকলের আর দৃষ্টির বিন্দুমাত্র তোয়াক্কা করল না। 5 বছর খুব তো করলো সমীহ, আর কত?
যাদের এত মেনে চললো, দিন শেষে কেউ তো ভরসার বুকটা এগিয়ে দিল না। এই পৃথিবীতে কেউ কারোর না, নিজের কিছু না থাকলে কেউ তোমাকে মূল্য দিবে না। ওখানে অবস্থান করা সকলে বাড়ির বউয়ের এমন উঁচু শব্দের হাসি শুনে নাক মুখ কুঁচকালো। মেয়ে মানুষ, তাও বাড়ির বউ, এত জোরে হাসে কিভাবে? গুরুজনদের মানে না, সুশিক্ষার অভাব। আজ মাঠে আমন ধান লাগানোর জন্য দুজন মজুর হওয়ার কথা থাকলেও হয়নি। একজন এসেছে কেবল, আর একজন নিকট আত্মীয়র মা মারা যাওয়ায় সেখানে গেছে। এখন হাতের কাজ ফেলে মাঠে যেতে হবে আরুষকে। ওই একজন মজুরকে সঙ্গ দিতে হবে। ধানের চারা রোপণ করা অত্যাবশ্যক, না হলে ওগুলো নষ্ট হয়ে যাবে। লোকসান খেতে হবে বড় মাপের। এই বছরে চারার মূল্য অনেক, তাই সেই কাজের উদ্দেশ্যেই সকালে বেরোচ্ছিল। যত দ্রুত যাবে তত দ্রুতই কাজ সেরে ফিরে আসতে পারবে। বাড়িতেও তো কাজ কম নয়, অথচ নিচে এসে চোখ জুড়িয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত একটা মুহূর্তের সাক্ষী হলো ছেলেটা। ওর গুঞ্জর কোলে একটা বাচ্চা। এমন একটা দিন সত্যিই আসুক ওদের জীবনে, স্বপ্ন সত্যি হয়ে ধরা দিক এই ছোট্ট জীবনে, নয়তো সময়টা এখানেই থেমে যাক। সুখকর অনুভূতির সাথে সূক্ষ্ম একটা ব্যথা প্রতিটা শিরা উপশিরায় প্রভাবিত হলো। তার বাস্তবতার প্রতিবিম্ব হয়ে ধরা দিল মন মস্তিষ্কে। অনুভব করলো চিরন্তন সত্যটা। আর সেই চোখে মুগ্ধতা, আর বুক পুড়ে চলেছে নির্নিমেষ। ছেলেটা যখন বাস্তবতা কল্পনার মধ্যস্থানে দাঁড়িয়ে দুঃখকে লালন করতে ব্যস্ত, তখন শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো পরিচিত নারী কণ্ঠস্বর। এই আরুষ, তোর বউটারে আজ সুশিক্ষা দিতে পারলি না। বাড়ি ভর্তি মানুষের সামনে কিভাবে হাসলো দেখলি? আরুষের মসৃণ কপাল গুটিয়ে এলো, ভ্রু যুগল কুঁচকে পাশ ফিরে তাকালো। দেখলো বড় খালামণি দাঁড়িয়ে আছেন। শোনা গেল বিরক্ত মিশ্রিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। সেই বাড়ির বউ হওয়ার আগে একজন মানুষ, আর একজন মানুষের অবশ্যই হাসার অধিকার আছে। এটা তার নিজের বাড়ি খালামণি। ভদ্রতার সাথে কথাগুলো বলে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো আরুষ। রেবেকা শেখ এমন সোজা সাপটার জবাবে একটু অপমান বোধ করলেন। সাপের মতো ফুঁসে উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। হয়তো বোনের কান ভাঙাবেন, এটাতেই তিনি বেশ পটু আছেন। বেশ কিছুক্ষণ সময় পেরিয়েছে। গুঞ্জরিকা নিজ হাতে মোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দিয়েছে। আগামীকাল আসতে বলেছে। নতুন কয়েকটা জামা কিনে দেবে মোনাকে। এই তো এখন দুজন মিলে খেলছে। সঙ্গ দিয়েছে আরিকা। গুঞ্জরিকা অবাক হয়েছে বেশ। সেই সকাল থেকে বাচ্চা মেয়েটা ওদের বাড়িতে আছে, অথচ তার পরিবারের কারোর কোনো মাথা ব্যথা নেই। একটা বার খোঁজ করতে অবধি আসেনি। গুঞ্জরিকার এই পর্যায়ে মনে হলো মোনার বাড়িতে যাওয়া উচিত। হতে পারে তার মা অন্যদিকে খুঁজছে, জানে না এখানে এসেছে। মোনাকে ডাকলো। সখী, তুমি বাড়িতে যাবে না? মনা আরিকার সাথে হেসে হেসে কথা বলছে আর খেলছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকে চাইলো। হ্যাঁ, যাবো তো ছুকি। তাহলে নিচে চলো, তোমার আম্মা নিশ্চয়ই এতক্ষণে খুঁজছে তোমায়। মায়ের খোঁজার কথা শুনতেই মনা দ্রুত পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। গুঞ্জরিকা হাত ধরেই বলল, চলো, আমি বাড়িতে বলে আসিনি সখী। গুঞ্জরিকা হেসে মাথা নেড়ে সায় জানালো। ওর সাথে হাঁটা ধরলো। চৌকাঠের সম্মুখে আসতেই মুখোমুখি হলো চন্দ্রার। চন্দ্রা হাসি মুখে ওদের দুজনকে দেখলো, মিষ্টি করে হাসলো। তোর বাচ্চা এটা? ওহো, তোর দ্বারা তো সম্ভব নয়। কোথায় পেলি ওটাকে? হাসতে হাসতে জায়গা মতো তীর ছড়তে বরাবরই পটু চন্দ্রা। গুঞ্জরিকা অবশ্য ধরলো না ওইসব কথাবার্তা, উল্টে ক্ষীণ হাসলো। তোর দ্বারাই তো সম্ভব, তোরটা দিয়ে না হয় তখন খেলবো। আমার বাচ্চাকে তোর কাছে আসতে দেওয়া যাবে না গুঞ্জ। তখন যদি তোর মতো বন্ধা হয়ে যায়, কপাল পুড়বে আমার সন্তানের। কথাগুলো বলেই শব্দ করে হেসে উঠল চন্দ্রা। বোঝাতে চাইলো সে মজা করছে। গুঞ্জরিকা শান্ত চোখে দেখলো সেই উপেক্ষার হাসি, অনুভব করলো শব্দহীন ভাষার কটাক্ষ। এতে মেয়েটার মুখে হাসি বাড়লো বই কমলো না। অথচ দিব্যি আমি আর তুই এক থালাতে খেয়েছি। এমনকি এখন তুই আমার ঘরে থাকছিস, আমার স্বামীকে শুয়ে দিচ্ছিস, আমার ব্যবহৃত সব কিছুই তুই ব্যবহার করছিস। ছোট কয়েকটা সাধারণ বাক্য, অথচ সামনে দাঁড়ানো প্রতিপক্ষকে একেবারে মাটিতে মিশিয়ে ধূলিসাৎ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। চন্দ্রা যেন না চাইতেও আবারও পরাজিত হলো, কিন্তু সেটা সে বরণ করতে নারাজ। ততক্ষণে গুঞ্জরিকা মোনাকে কোলে উঠিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়েছে। সেদিকে চেয়েই দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল চন্দ্রা, শুধু আমি না, তোর স্বামীও আমাকে ছুঁয়ে দেখেছে। তোর জায়গা এখন আমার।
তুই আমার ভাগ্যের সবটুকু সুখ কেড়ে নিয়েছিস কুঞ্জ। সেই দিন আমাকে সে সুযোগ দিসনি। তুই সেই দিন আমাকে ফিরিয়ে না দিলে আমাদের শেষ থেকে সবটা শুরু হতো। তুই আমার ভালো চাস না। তুই আমার সখী হতে পারিস না। তুই পাষাণ গুঞ্জ। কথাগুলো বেশ জোরেই বলল চন্দ্রা, লক্ষ্য অপরপক্ষ অবধি পৌঁছে দেওয়া। মেয়েটার গলা কাঁপছে, চোখ জ্বলছে, বুকটা যাতনায় পিষ্ট হচ্ছে, অথচ গুঞ্জরিকা থামেনি, অটল কদমে এগিয়ে চলেছে। তবে কি শোনেনি চন্দ্রার অভিযোগে পরিপূর্ণ কথাগুলো? কে জানে, হয়তো শুনেছে, হয়তো না। যার লগে আমার মন মিলে তার লগে ভাগ্য মিলে না। ভাইজানের মুখ নিঃসৃত এমন কথাতে সেদিন অবিশ্বাস্য নয়নে চেয়েছিল কুঞ্জরিকা। গ্রাম্য ভাষাতে উচ্চারিত প্রতিটা শব্দ অদ্ভুত রকমের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তাইমুরের সাথে এক জীবনের শেষ কথোপকথন ছিল এইটাই, অথচ সময় ঘুরে ভাইজানের বলা কথাগুলো নিজের সাথে মিলে গেল। তবে কি ভাইজানের দীর্ঘশ্বাসে ছিল কুঞ্জরিকা? চাইলে কি ভাইজানের শেষটা সুখকর হতে পারতো? পারতো কি? গায়ে হলুদের পর্ব শেষ হয়েছে দুপুর নাগাদ। সময় পেরিয়ে ধরনীর বুকে সাজ নেমেছে। আলোর অস্তিত্ব ক্রমশ ফিকে হয়ে এসেছে। আঁধার তার পুটলা পুটলি বেঁধে প্রকৃতিতে রাজত্ব করতে নেমেছে। গুঞ্জরিকা মাগরিবের নামাজ আদায় করে রান্নাঘরে এসেছে অদিতির জন্য মেহেন্দি বাটতে। স্বেচ্ছায় খুশি মনে কাজটা হাতে নিয়েছে। রান্নাঘরে দক্ষিণা বাতায়ন গলিয়ে ক্ষণে ক্ষণে প্রবেশ করছে শীতল মারুত, ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত চিত্তের আধিকারিণীকে। রাঙা হাতে থমকে বসে আছে কুঞ্জরিকা, দৃষ্টি নিবিষ্ট খিড়কির ওপাশে দৃশ্যমান পুষ্পে। বসার ঘর থেকে সমস্যারে ভেসে আসা অট্টহাসির শব্দে কুঞ্জরিকা নড়ে চড়ে বসল। ধ্যান ভাঙল। ধুর, এসব কি উদ্ভট কথা ভাবছে! না চাইতেও মস্তিষ্কের প্রতিটা নিউরনে দখলদারিত্ব চালাচ্ছে চন্দ্রার বলা শেষ বাক্যগুলো। বার কয় মাথা চাকিয়ে এসব থেকে বেরোতে চাইল। নিজের কাজে পুনরায় মনোনিবেশ করলো মেয়েটা। আর একটুখানি বাকি, ওটুকু বাটা হলেই শেষ। নিশ্চয়ই ওর অপেক্ষায় বসে আছে অদিতি। পেরিয়েছে মিনিট 10, গুঞ্জরিকার মেহেন্দি বাটা শেষ। সবটা ঠিকঠাকভাবে গুছিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। হাতে একটা পিতলের বাটি, যেটাতে মেহেন্দি বাটা রাখা। পায়ে পায়ে এগিয়ে এসে বসার ঘরের চৌকাঠের সম্মুখে দাঁড়ালো। সম্পূর্ণ কক্ষ মানুষে পরিপূর্ণ। গুঞ্জরিকা মুচকি হেসে ভেতরে প্রবেশ করলো। দেখলো পরিবারের সকলেই উপস্থিত আছে, সাথে অতিথিরাও। আরুষ এবং আসমান শেখ একপাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আর কোনো দিকে তাকালো না গুঞ্জরিকা। সোফায় বসা অদিতির সামনে দাঁড়িয়ে মেহেন্দির বাটিটা এগিয়ে দিল। অদিতি হাসি মুখে নিল, বলল, এত বেটেছ ভাবি, তুমি দেবে না? বসো এখানে। অদিতির মুখের কথাতেই গুঞ্জরিকা ভীষণ খুশি হলো। যদিও ও থাকবে না এখানে, আর না আড্ডাতে সামিল হবে মেহেন্দি দিবে। কিছু বলার উদ্দেশ্যে অধর নাড়াতেই কর্ণগোচর হলো রোকেয়া শেখের কথা। বেশ কটাক্ষের সাথেই বলল, শুভ কাজে যাকে তাকে সঙ্গে নিতে নেই অদিতি, তুমি সাত্বিকে দিয়ে মেহেন্দি লাগিয়ে নাও। পরপরই বিড়বিড় করে আওড়ালেন, চাল চুলোহীন মেয়ে, বাপের মতোই আদব কায়দা নেই, ফকিরের ঘরের। মুখের কথাতে ইতি টানতে পারলেন না রোকেয়া শেখ। ঝড়ের গতিতে পানি জাতীয় কিছু একটা উড়ে এসে পড়ল মুখে। মুখে দৃশ্যমান বিন্দু বিন্দু কণার উপরে আলতো করে ছুঁয়ে দিতেই আঠালো অনুভব হলো। ওটা যে কি সেটা বুঝতে একটুও সমস্যা হয়নি। চোখ জোড়ায় দপ করে আগুন জ্বলে উঠল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলেন রোকেয়া শেখ, যেন জ্যান্ত গিলে খাবেন। কক্ষে উপস্থিত সকলের চক্ষু জোড়া চরক কাজ হয়ে গেছে। হই হুল্লোড়ে মেতে থাকা পরিবেশ একেবারে শান্ত। পিন পতন নীরবতা বিরাজমান কক্ষের সর্বকোণে। অথচ গুঞ্জরিকা নির্বিকার। ভাবটা এমন যেন কিছুই হয়নি। রোকেয়া শেখ উচ্চস্বরে কর্কশ গলায় প্রশ্ন ছুড়লেন, এত বড় দুঃসাহস কিভাবে দেখালি তুই? তোকে তো আজ উচিত শিক্ষা দেব। কথা শেষ হতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেই একইভাবে একতলা পানি জাতীয় কিছুর অস্তিত্ব মুখমণ্ডলে অনুভব করলেন রোকেয়া শেখ। সবে মাত্র দাঁড়িয়েছিলেন, পা জোড়া আর এক কদমও নড়ল না। হুঙ্কার ছুড়ল আরুষ, গঞ্জন এইবার অতিমাত্রা বাড়াবাড়ি করছে, এক্ষুনি কক্ষ ত্যাগ করবে তুমি। গুঞ্জরিকা শুনল কথাগুলো, তবে বিশেষ পাত্তা দিল না। রোকেয়া শেখের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, এইভাবে সাহস দেখিয়েছি এবং আপনি এটারই যোগ্য।
থেমে গেলেন কেন? দিন আমাকে উচিত শিক্ষা। এতক্ষণে আরুষের ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। বাড়ি ভর্তি মানুষের সামনে এই রঙ্গ তামাশা না করলেও পারে। তো যেটুকু সম্মান অবশিষ্ট ছিল সেটুকুও আজ ধূলিসাৎ করতে মাঠে নেমেছে সকলে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়িয়ে গেল গুঞ্জরিকার দিকে। আসমান শেখ ছেলেকে থামাতে চাইলেও ব্যর্থ হলেন। গুঞ্জরিকার মুখ বরাবর পুরুষালীর শক্ত হাতটা উঠেও থেমে গেল। আরুষের কর্ণগোচর হলো কঠিন গলায় আওড়ানো নারীর তেজি কণ্ঠ। আপনি থামলেন কেন? মারুন। আপনার আম্মা আমার আব্বাকে নিয়ে কটু কথা বলেছে, শুনছেন নিশ্চয়। সেই সাহস আপনার আম্মা পান কোথা থেকে? আমার আব্বার নখের যোগ্য নয় এই পরিবারের কেউ। আমার আব্বা সহ আমার পরিবারের কাউকে নিয়ে একটা শব্দ আড়ালে কসম মাটিতে পুঁতে রেখে দিব তাকে। গুঞ্জরিকা যেন নিজের মধ্যে নেই, রণমূর্তি ধারণ করেছে। মুখ নিঃসৃত প্রতিটা শব্দ বহন করছে তার নিজস্ব তেজস্বিতা। আরুষ হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালালো। এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলতো। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো। বজ্র গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল। গুঞ্জন শেষবার মতো বলছে, নিচের কক্ষে যাও, নয়তো আমি বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। বাক্যটাতে দাঁড়িয়েও টানতে পারল না আরুষ। থাপ্পড়ের প্রবল আওয়াজে থমকালো শেখ বাড়ির পরিবেশ। চমকে উঠল ওখানে অবস্থান করা সবাই। থমকালো উপস্থিত সকলের হৃদস্পন্দন। আঁখি জোড়া কপালে তুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা সবাই বাকরুদ্ধ হয়ে পড়ল। যা হচ্ছে সবটা হঠাৎ ধেয়ে আসা ঝড়ের মতোই ঘটে যাচ্ছে। সবটা একেবারে কল্পনাতীত। বাড়ির উপর দিয়ে মৃদু মন্দ গতিতে শীতল হাওয়া বয়ে গেল। এতে যেন নিশ্চুপতা বাড়ল কয়েক গুণ। আরুষ ডান হাতটা তুলে নিজের রক্তিম গালে ছোঁয়ালো বার কয়েক। ঘাড়টা কটমট শব্দ তুলে দুদিকে ঘোরালো। না, ঠিকই আছে, তবে নরম হাতের জোরটা আসলেই প্রশংসার দাবিদার। গুঞ্জরিকার এমন দুঃসাহসিক কাজটা পুরুষ অহংয়ে বড্ড আঘাত হানল। তবে জোরপূর্বক নিজেকে দমিয়ে রাখলো আরুষ। ঝামেলা বাড়াতে মন সায় দিল না। আরুষ 2 পা এগিয়ে যেয়ে কুঞ্জর মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, শান্তি, এইবার আসতে পারো এখান থেকে। গুঞ্জরিকার ওষ্ঠজোড়ার কোণ ঘেঁষে বক্র হাসি খেলে গেল। ইশারায় নিজের হাতটা দেখিয়ে অদমনীয় কণ্ঠস্বরে বলে উঠল, এই খেটে যাওয়া হাত আপনাদের সকলের সুশ্রী চেহারার নকশা পরিবর্তন করার ক্ষমতা রাখে। মায়ের ছেলে হয়ে বউয়ের সাথে করা অবিচারের জন্য এটা আপনার প্রাপ্য ছিল। আজও পারলেন না নিজের মায়ের দিকে আঙ্গুল তুলতে, ছুটে এলেন কেবল আমাকে থামাতে। অথচ সত্যি কারোর অজানা নয়, কে দোষী সেটা সবাই জানে। নিজ কথাতে সমাপ্তি টেনে চারপাশে এক ঝলক আর দৃষ্টি তাক করলো গুঞ্জরিকা। পরক্ষণেই বড় বড় পা ফেলে ওখানে পরক্ষণেই বড় বড় পা ফেলে ওই ঘর থেকে প্রস্থান করলো। আরুষ নিজেও আর দাঁড়ালো না। মন মেজাজ ক্ষিপ্ত হয়ে আছে। নিজেকে সামলানো বড্ড প্রয়োজন। মাথা ঠান্ডা না হলে এই বাড়িতে আগুন লেগে যাবে। অদূরে দাঁড়ানো চন্দ্রা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। গুঞ্জরিকার সামনে আরুষের সিংহ থেকে বিড়াল হয়ে যাওয়াটা ওকে যেন নিজের পরাজয়ের আগাম বার্তা দিয়ে দিল। এভাবে চলতে দিলে হবে না, অন্য কিছু ভাবতে হবে। দন্ত দিয়ে অধর চেপে ভাবলো কিয়ৎ সময়। অমনি চট করে একটা বুদ্ধি খেলে গেল মাথাতে। নিজের অবস্থান ধরে রাখতে হলে এতটুকু করতেই হবে। আজকের ঘটনাকে পুঁজি করে অনেক কিছুই করা সম্ভব। জিততে এসে হেরে গেলে তো চলবে না। হুম, একদমই নয়। কুটিল হাসলো মেয়েটা। রোকেয়া শেখ ততক্ষণে কক্ষ ত্যাগ করেছেন। আয়েশা শেখ গুনগুনিয়ে কাঁদছেন আর আউড়িয়ে চলেছেন, শেষ পর্যন্ত কিনা নাকবর থুতু খাওন লাগবো মোর বৌমারে। এই দিনও দেখবার ছিল, এই দিন দেখবার আগে মোর মরণ কেন হইল না? অদিতি এইসবে তিতিবিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। মায়ের উপর রাগের সাথে অভিমান জমলো। শখের মেহেন্দির উপরে অনীহা জন্মালো। ওটা আর কখনোই হাতে লাগাবে না। মেহেন্দির বাটিটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। সেই শব্দে আরও একবার সকলে চমকালো। অদিতি সেই সব পরোয়া করলো না। হনহনিয়ে চলে গেল নিজের কক্ষের দিকে। হাসি খুশি একটা মুহূর্ত হঠাৎ করেই বিষাদে ছেয়ে গেল। সদর দরজার সম্মুখে শাহরিয়ার দাঁড়িয়ে আছে। হাতে একটা সফেদ রঙা কাগজ চলচল করছে। গুঞ্জরিকাকে সেটা দিতেই মূলত শেখ বাড়িতে এসেছে। আজ দুপুরেই বাড়িতে ফিরেছে নগর থেকে। ওর মুখোমুখি হাসি মুখে অবস্থান করছে গুঞ্জরিকা। বসার ঘর থেকে নিজের কক্ষে যাওয়ার সময় ভাইজানকে দেখে থেমেছে। আরুষ খাবার টেবিলের নিকটবর্তী দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাত জোড়া আড়াআড়ি ভাবে বুকের ওপর ভাঁজ করে রাখা।
শানিত দৃষ্টি নিবিষ্ট ওদের দিকেই। এসেছিল মূলত পানি খেতে। শাহরিয়ার বাড়ির ভেতরের খবর জানে না, তবে বিয়ে বাড়ির এমন শান্ত পরিবেশ দেখে কিছু একটা ঠিকই আঁচ করতে পারছে। হাসি মুখে শাহরিয়ার জানতে চাইল। ভালো আছেন ভাবি? সব ঠিকঠাক আছে তো? কুঞ্জলিকা মুচকি হাসলো, প্রত্যুত্তর করলো। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন আছেন? এদিকে সব ঠিকঠাক, কেবল নতুন করে মা এবং মায়ের ছেলেকে তাদের অবস্থান সম্পর্কে অবগত করেছি। শাহরিয়ারের কপালে ভাঁজ পড়ল। অত শত বুঝলো না, দৃষ্টি চেয়ে থমকালো আরুষের দিকে। বন্ধু দুর্বোধ্য চাহনিতে চোখ মিলল। আরুষের ডান গালটা লাল হয়ে ফুলে আছে। ঘটনা হয়তো কিছুটা ঠাহর করতে পারলো, তবে কারোর ব্যক্তিগত বিষয়ে জানার আগ্রহ দেখালো না। হাতের কাগজখানা এগিয়ে দিল কুঞ্জলিকার দিকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। এই যে এটা নিন, কাজ শেষ। কুঞ্জলিকা হাসি মুখে নিল ওটা, সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ভাইজান, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। এই নগণ্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার নিকট। বিয়ে ঝামেলাটা মিটিয়ে আমি আসবো আপনার বাড়িতে প্রয়োজনীয় কথাগুলো বলতে। শাহরিয়ার মাথা নেড়ে সম্মতি দিল। অবশ্যই ভাবি, আপনার পাশে সবসময় আছি। এখন আসি তবে। কুঞ্জলিকার সাথে সাথেই বলে উঠল। ভেতরে আসুন ভাইজান, কিছু মুখে দিয়ে তারপর যাবেন, নয়তো আমি কষ্ট পাবো ভীষণ। শাহরিয়ারের মুখে হাসি বাড়ল। মেয়েটাকে একেবারে নিজের বোনের মতোই মনে হয়। বলল। ক্লান্ত লাগছে ভীষণ, একটু বিশ্রামের প্রয়োজন ভাবি। নগর থেকে এসেই আরতে গিয়েছিলাম, ফিরেছি কিছুক্ষণ আগেই। অন্য কোনো দিন খাবো না হয় ইনশাল্লাহ। কুঞ্জলিকা ভাইজানের অবস্থা বুঝলো, তাই আর জোর করলো না, মেনে নিল শাহরিয়ারের কথা। আচ্ছা ভাইজান, সাবধানে যাবেন, আজকের সবটা তোলা রইল। শাহরিয়ার মৃদু শব্দে হেসে ফেলল। আচ্ছা তাহলে রাখুন, আমি আসি। কথাটা বলেই চলে গেল শাহরিয়ার। কুঞ্জলিকা দিব্যি অনুভব করতে পারছে পিছনের তীক্ষ্ণ দৃষ্টি, যেটা ওর দিকেই নিবদ্ধ। বড় একটা শ্বাস ফেলে উল্টো ঘুরে দোতলার উদ্দেশ্যে হাঁটা ধরল। প্রথম সিঁড়িতে পা রাখতেই কর্ণগোচর হলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। এখনো মুক্তির আশা করছো তুমি, বোকা মেয়ে? গুঞ্জরিকা স্বেচ্ছায় থামালো নিজের পদযুগল, পিছু ফিরল, এগিয়ে এলো কয়েক পা, দুজনের মাঝে মোটামুটি একটা দূরত্ব রেখে দাঁড়ালো। স্বভাবসুলভ ভঙ্গিতে বলল। গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, আর সব আমি মুখ বুজে সহ্য করব? আমাকে আপনার অবলা নারী মনে হয়? যেই শরীরে মুগ্ধতা আসে সেখানে নিজের ঠিকানা খুঁজে নিন। আরুষের অধর যুগল একপাশে কিঞ্চিত উঁচু হলো, বাম ভুরু তুলে বলতে শুরু করলো। প্রথমত বিয়েতে তোমার মত ছিল গুঞ্জন, দ্বিতীয়ত তুমি ব্যতীত কারোর প্রতি মুগ্ধ হইনি, তৃতীয়ত তুমি চাইলে আমি ওই মেয়েকে তালাক দিয়ে দেব, তবুও তোমার মুক্তি নেই, এবং সর্বশেষ ঘটনার সবটা সম্পর্কে তুমি অবগত, তাই এই বিয়েকে এত বড় করে দেখার কিছুই নেই। এত বড় মিথ্যা! রাগে ঘৃণায় শরীর গুলিয়ে উঠল কুঞ্জরিকার, ক্ষিপ্র গলায় পড়ল। আপনার ওই মুখে একদলা থুতু আরুষ শেখ, ভয় পাবেন না, এক্ষুনি এখান থেকে যাচ্ছে না। এই বাড়ির সকলের উপযুক্ত জায়গা দেখিয়ে তবেই না হয় নিজের গতি করব। আমার বাবাকে নিয়ে কটু কথা শোনানোর দুঃসাহস দেখিয়েছে আপনার আম্মা। নিজের করা কুকর্ম জেনেও সে চুপ থাকেনি, উচিত ছিল নিজের চুপ থেকে আমাকে শান্ত থাকতে দেওয়ার। শুরুটা আপনার আম্মাই করেছে। দুই আঙ্গুল অপরের দিকে তুললে তিন আঙ্গুল কিন্তু নিচের দিকে থাকে কুঞ্চন। তুমি একেবারে নির্দোষ, বিষয়টা এমনও নয়। নিজের সাথে ঘটে যাওয়ার কোনো কিছু সম্পর্কে তুমি আমাকে অবগত করো নাই। আমি কি তোমার কেউ ছিলাম না তখন? কোনো তৃতীয় ব্যক্তি ছিল না আমাদের মধ্যেখানে। তবে আমাকে কেন পরিবারের সদস্যদের বাইরে থেকে তোমার দুঃখের কথা শুনতে হলো? সে তোমার একার অংশ ছিল না। তোমার অপূর্ণতা শুধু তোমার একার নয়, আমার নিজেরও। তুমি স্বেচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিচ্ছ। আরুষ কথাগুলো বলেই সামনে থেকে সরে গেল। গুঞ্জরিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তৎক্ষণাৎ মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারল না। অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সময় নিয়ে কম্পিত গলায় আওড়ালো। আজও আপনি আপনার মায়ের ছেলে থেকে গেলেন আরুষ শেখ। আমি আপনাকে ভালোবেসে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আপনি খুব পস্তাবেন, আপনাকে পস্তাতেই হবে। আরুষ ততক্ষণে সদর দরজা দিয়ে শেখ বাড়ি ত্যাগ করেছে। গুঞ্জনের কথাগুলো শুনল কি? অভিমান একপাক্ষিক হলে তা পুনরায় ভাঙার যোগ্য, কিন্তু সেটা যদি হয় দ্বিপাক্ষিক, তবে। স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলে কিছু আবেগ।
কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকে ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ সকলের দিন শুরু হয়েছে ব্যস্ততার হাত ধরে। কেউ বসার ফুরসতটুকুও পাচ্ছে না। একটা বিয়ে বাড়ির কাজ তো আর কম নয়। গুঞ্জরিকা সকাল থেকে এটা সেটা কাজ ধরেই ছুটছে এদিকে সেদিকে। অদিতির বিয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। অদিতিকে বিয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। গুঞ্জরিকা এই দায়িত্ব নিতে ইতস্তত বোধ করছিল। আজকের দিনে অন্তত সে কোনো প্রকার ঝামেলা বাঁধাতে চায় না, আর না কারো কটু কথা শুনতে চায়। কিন্তু অদিতি ছিল নাছোড়বান্দা, তাই এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়েছে। ঘড়ির কাঁটার দখলদারিত্ব এখন 11টার ঘরে। অদিতিকে গোসল করিয়ে কক্ষে রেখে মাত্রই বেরিয়েছে গুঞ্জরিকা। নিজের পরিপাটি হয়ে একেবারে আসবে এই কক্ষে। রাত্রি না এলে তো শাড়ি সহ গহনা কিছুই পাবে না। সাজুগুজু করাবে কি দিয়ে? সময় তো ক্রমশ পেরিয়ে চলেছে। তার থেকে ওদিকের কাজ গুছিয়ে আসাই ভালো। গুঞ্জরিকা নিজের কক্ষের দিকে হাঁটা ধরল। অমনি কর্ণগোচর হলো আরুষের কণ্ঠস্বর, ডাকছে ওকে। গুঞ্জন, কোথায় তুমি? আমার নতুন সাদা পাঞ্জাবিটা কোথায়? খুঁজে পাচ্ছি না। আগের মতোই ডাক, আগের মতোই হাঁক ডাক আরুষের। জানো কত মাখো মাখো সম্পর্ক বিদ্যমান তাদের মধ্যে। আরুষের কক্ষ পেরোনোর সময় এক ঝলক তাকালো সেদিকে গুঞ্জরিকা। দেখলো ঘরের মধ্যে কাপড় চোপড় সব এলোমেলো। চন্দ্রা এবং আরুষ দুজনে মিলে খুঁজে চলেছে। গুঞ্জরিকা মুচকি হেসে পাশ কাটিয়ে চলে গেল। এসব দেখার মতো অত সময় আপাতত হাতে নেই। সবাই নতুন অভ্যাস গড়ে তুলুক। মানুষ হয়ে কারোর আশ্রয়ে বাঁচতে নেই। পরবর্তীতে সেই আশ্রয় হারিয়ে গেলে মানুষের মন মরে যায়। একটা সময় পরে তাকে জীবন্ত লাশ ঘোষণা করা হয়। আর যাই হোক, কুঞ্জরিকা কখনো নিজের শত্রুরও খারাপ চায় না। সেখানে মানুষটা তো তার স্বামী ছিল। যদিও সেই সম্পর্ক এখন আপন পরের মধ্যস্থলে ঝুলে আছে, এখন আপন পরের নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু ছিল তো। যেই স্পর্শ স্বেচ্ছায় নিজের অঙ্গে ধারণ করেছে, সেটা মুছে ফেলার সাধ্য তো ওর নেই। মধ্যিখানে পেরিয়েছে বেশ অনেকটা সময়। দুপুর হতে চলল। বরযাত্রী আসার সময় হয়ে আসছে। বরের থালা গোছানো সহ ওদিকে সব কাজ সেরে মাত্রই গোসল করে কক্ষে এসেছে কুঞ্জরিকা। নিজেকে পরিপাটি করতে নিযুক্ত। শরীরে একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি জড়িয়েছে। ফর্সা শরীরের রংটা বড্ড মানিয়েছে। ঠিক সেই সময় দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। গুঞ্জরিকা ব্যস্ত গলায় বলল, ভিতরে আসুন। কথাটা বলেই পুনরায় নিজের কাজে মনোনিবেশ করলো। দেখলো না অবধি কে এসেছে, শুধু অনুভব করলো কারো উপস্থিতি। তক্ষুনি টেবিলের উপর রাখা ছোট্ট আয়নায় আরো একটা মুখমণ্ডল প্রতিবিম্ব ফুটে উঠল। কুঞ্জরিকার চুলে চালানো হাতটা থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো আয়নার ভেতর দিয়ে। এতে একে অপরের মুখের হাসি পারল। কুঞ্জরিকা পিছু ফিরে দাঁড়ালো। হাতে থাকা চিরুনিটা আলগোছে টেবিলে রাখলো। নজরে এলো অপর পক্ষের হাতে থাকা একটা লাল টকটকে শাড়ি। আর এতেই মসৃণ কপাল গুটিয়ে গেল। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে, পরক্ষণেই মুচকি হাসলো। ওটা ফিরিয়ে নিয়ে যান শেখবাবু। আরুষের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। নিঃশব্দে শাড়িটা পালঙ্কের উপর রাখলো। পরপরই কুঞ্জরিকার দিকে তাকালো। নেত্রযুগলে ছড়ালো মুগ্ধতা। বাম ভুরু তুলে অভিভূত হয়ে আওড়ালো। মাশাআল্লাহ। দাঁড়ালো না আর, উল্টো ঘুরিয়ে হাঁটা ধরলো। এমন অদ্ভুত ব্যবহারে কুঞ্জরিকা একটু অবাক হলো বৈকি। পিছন থেকে বলে উঠল, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। নিয়ে যান আপনারা শাড়িটা। ওটা কখন আমার শরীর স্পর্শ করতে পারবে না। থমকে দাঁড়িয়ে পড়লো আরুষ। বড় একটা শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কেন? আমার স্পর্শ আছে তাই? গুঞ্জরিকা নরম হলো না, সেভাবেই বলল, জি তাই। নগর থেকে খুব স্বাদ করে আনিয়েছে তোমার জন্য। আজ এটা বড় গুঞ্জন, শেষ অনুরোধটুকু রাখো, আর কখনো আবদার করবো না। তোমাকে লাল শাড়িতে দেখার ইচ্ছেটুকু অপূর্ণ রাখতে চাই না। গুঞ্জরিকার কুচকানো কপাল সমতল হয়ে এলো। শীতলতা খেলে গেল চোখ দুটোতে। থমকালো হৃদস্পন্দন। বক্ষ পিঞ্জরে এক ঝাঁক মুক্ত প্রজাপতি আটকে রইল। ওড়ার সুযোগ পেল না। আরো বড্ড আশা নিয়ে চেয়ে আছে। গুঞ্জরিকার মন বলছে, জীবন তো একটাই গুঞ্জ, সব মানিয়ে গুছিয়ে থেকে যা। ভাগ্যের উপর জোর দেখাস না। ভালোবাসার উপরে আর কিছু আছে নাকি? অপর দিকের মস্তিষ্ক বলে তুই বড় মূর্খ গুঞ্জন।
তোর ক্ষত সৃষ্টিকারীর কাছে ক্ষতের ঔষধ চাইছিস, ওই ক্ষত কি আদৌ নিরাময় হবে? সময়ের সাথে সাথে তো ক্ষতের পরিমাণও বাড়বে, গভীর হবে, তোকে গ্রাস করে ফেলবে। তুই মরণ যন্ত্রণায় দগ্ধ হয়ে পড়ে চলবি নিমেষে, কিন্তু মুক্তি মিলবে না। জেনে বুঝে আবারও বিষ পান করবি, বুক জ্বালা সইতে পারবি তো? গুঞ্জরিকার নিজেকে কেমন পাগল পাগল অনুভূত হলো। মন মস্তিষ্কে নীরব যুদ্ধে দিশে হারা লাগলো। রাগ জমলো আরুষের উপরে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় কর্কশ গলায় চিৎকার করে উঠল। আপনি আসবেন না আমার সামনে, আমাকে বাঁচতে দিন। নিয়ে যান ওই শাড়ি, লাল রং আজ থেকে আমার জন্য হারাম, ঘোষণা করলাম, সব লাল ত্যাগ করলাম আমি। মুখের কথা শেষ করে পাজোড়া জোরপূর্বক টেনে ঘর থেকে প্রস্থান করলো কুঞ্জরিকা। একটা বার পিছু ফিরে দেখলো না। আরুষের মুখাবয়ব জুড়ে অসহায়তের ভিড় জমল। করুণ চোখে মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইল। চৌখাটের ওপাশেই চন্দ্রা দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা সেদিকে পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। চন্দ্রা আরুষের দিকে তাকিয়ে অবজ্ঞার স্বরে হাসল। অথচ এটা আমারও প্রাপ্য ছিল। আপনার আমা বলেছিলেন, তোমার সব আবদার ভালোবাসার সকল স্বাদ আমার ছেলে মিটিয়ে দেবে। এভাবেই বুঝি মিটবে? এত বড় বাড়ি, এত টাকা পয়সা থাকতেও আমার কপালে একটা নতুন শাড়ি জুটল না বিয়ে উপলক্ষে। আমাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হলো না। বোকা আমি, সারা জীবন সকলের দাবার গুটিই রয়ে গেলাম। একজনের সাথে করা অপরাধ আমার গলায় বিষ ব্যথার ন্যায় আটকে রয়ে গেল। তার মুক্তি মিললেও আমার মিলল না। পণ্যের মতো বিক্রি করা হলো আমাকে। মামা চিনল টাকা, আর আমি পড়লাম চাঁতা কলে, সারাক্ষণ পিষে চলেছি। নরম নিরস গলায় কথাগুলো বলেই হনহনিয়ে ওখান থেকে চলে গেল চন্দ্রা। আরুষের প্রথমে কিছুই বোধগম্য হলো না। যখন মস্তিষ্ক সবটা উপলব্ধি করতে পারলো, তখন মায়ের উপর জন্মানো বিতৃষ্ণার পারদ বাড়ল। আঁখি চোরা ঝাপসা হয়ে এলো। বিড়বিড় করে আওড়ালো, আপনি আর কত নিচে নামবেন আম্মা? আমার মৃত্যু কি পারবে আপনার এই কুটিলতা থামাতে? ধরনীর বুকে সাজ নেমেছে। চৌধুরী বাড়ি আজ মেতেছে উৎসবের আমেজে। নতুন বউ বাড়িতে এসেছে কিছুক্ষণ আগেই। অদিতিকে বসার ঘরে সোফায় বসিয়ে রাখা হয়েছে। রাত হলেও পাড়া প্রতিবেশীরা ভিড় জমিয়েছে নতুন বউ দেখতে। ওদিকে কন্যাদানের পর থেকে একভাবে কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে অদিতি। এখানে তেমন কেউই পরিচিত নয়। কামনা আপা এসেছে ওদের সাথে, কিন্তু তারও খোঁজ নেই কোনো। কোথায় আছে কে জানে। কোনো কিছুকে পরোয়া না করা অদিতি আজ উদ্বিগ্ন। নতুন জায়গা, নতুন মানুষের কথাগুলো হজম করার শক্তি দিক আল্লাহ। এক একজন এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন বউ নয় পণ্য দেখতে এসেছে। কত শত খুঁত ধরে চলেছে, কথা শুনিয়ে চলেছে। অদিতির ধৈর্য শক্তির চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে আজ সকলে। মুখ ফসকে কিছু বলে বসলেই বিপদ। জোরপূর্বক মুখে হাসি টেনে অনুভূতিহীন পাথরের মতো বসে আছে মেয়েটা। এই পর্যায়ে অদিতির সামনে এসে দাঁড়ালো মধ্যবয়স্ক একজন নারী, সম্পর্কে রবির ফুপি মণি। পরিহিত পোশাকে আভিজাত্যের ছোঁয়া বিদ্যমান। শানিত দৃষ্টিতে অদিতিকে নিচ থেকে উপর অব্দি পরখ করলেন। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন, হাসতেও জানো না? এই বিয়েতে তুমি খুশি নও? রসকসহীন কণ্ঠস্বর ভদ্রমহিলার। অদিতি দ্রুত দুদিকে মাথা নাড়ল, ক্লান্ত বদনে অনিচ্ছাকৃত হাসি ফুটিয়ে তুলল। রিনরিনে কণ্ঠস্বরের জবাব দিল, জি পারি। ভদ্রমহিলা এইবার অধিকতর শক্ত গলায় বললেন, তাহলে হাসছো না যে? বাড়ি থেকে নিষেধাজ্ঞা জারি করে আছে নাকি? অদিতির ধৈর্যের পারদ ক্রমশ ক্ষয়ে আসছে। মুখের হাসিটুকু মিলিয়ে যেতে চাইলেও ধরে রাখলো। ততক্ষণে পিছন থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠ। রেখাপা, আপনার বিয়ের সময় আপনি 2 দিন ভাত খেয়েছিলেন না বাবার বাড়ির শোকে। সেখানে আমার বউবধূ শুধু একটু মন ভার করেই আছে। আর হাসতে না জানলে সমস্যা কোথায়? শিখিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। অদিতি সহ ওখানে উপস্থিত সকলে পিছনে ফিরে দেখলো। হাসি মুখে দাঁড়িয়ে আছেন চৌধুরী বাড়ির বড় বউ লাবণ্য চৌধুরী। অদিতি চিনল মানুষটাকে। যখন পালকি থেকে নেমেছিল, তখন এই মানুষটাই মিষ্টি খাইয়ে ঘরে তুলেছিলেন। রবির মা, নিজের শাশুড়ি আম্মা। অদিতির অধৈর্য কোলে হাসি ফুটে উঠল। রেখা চৌধুরী ঠোঁট বাঁকিয়ে অনাদরের সহিত বললেন, আপনি তো সর্বগুণী ভাবি।
সব পারেন। লাবণ্য চৌধুরীর মুখে হাসি পারল, উত্তর দিলেন। জি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক কাজই পারি আপা। রেখা চৌধুরী কথাগুলো শুনলেন, তবে প্রত্যুত্তর করলেন না। ঘট ঘট পায়ে হেঁটে প্রস্থান করলেন। লাবণ্য চৌধুরী এগিয়ে এসে অদিতির সম্মুখে দাঁড়ালেন, বললেন, কক্ষে চলো বৌমা, তোমাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। রবিও বন্ধুদের আনতে স্টেশনে গিয়েছে, চলে আসবে একটু পরেই। অদিতির আননে কৃতজ্ঞতার রেশ ছড়ালো। এতক্ষণে এটার অপেক্ষাতেই ছিল। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে মেয়েটার, তবুও মুখ ফুটে কিছু বলার সাহস করতে পারছে না। আসার সময় ভাবিজান বারবার করে বলে দিয়েছেন মুখের অপব্যবহার না করতে। মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে, কেউ প্রশংসায় পঞ্চমুখ হবে, তো কেউ খুঁত ধরে ২-১০টা কথা শুনিয়ে দেবে। বিয়ের প্রথম কয়েকদিন যেন অদিতি একটু হজম করে নেয়, প্রয়োজনে এখন শব্দ বাঁচিয়ে পরবর্তীতে একসাথে ঢেলে দিবে। অদিতি সুযোগ পেতেই দ্রুত উঠে দাঁড়ালো। লাবণ্য চৌধুরী ওর কপালে চুমু এঁকে দিলেন। ওখানে অবস্থান করা সকলকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় বললেন, তুমি আমার বৌমা নও, আমার একমাত্র মেয়ে অতিথি সে। এই বাড়ির বড় মেয়ে তুমি, তোমার মা সবসময় তোমার পাশেই আছে। অদিতির লোচন জোড়া পানিতে টইটুম্বুর হয়ে উঠল। এত চমৎকার মনের মানুষটা ওর শাশুড়ি আম্মা, ভাবতেও মনোগহীনে সুখকর বসন্ত দোলা দিয়ে যাচ্ছে। এই জন্যেই বোধ হয় ভাবিজান বলতো মানব জাতিকে এক পাল্লায় মাপা সম্ভব নয়। একই মানুষ, অথচ কেউ মা হিসেবে ভালো, কিন্তু ফুপি চাচি হিসেবে ব্যতিক্রম। আবার একই শব্দ কিন্তু মানুষ ভেদে পরিবর্তন আসে। এই ধরিত্রী বড় বিচিত্র। এই বসুধা সম্পর্কে জানতে, এখানে বসবাসরত মানুষগুলোকে জানতে এক জীবন নেহায়েত কম পড়ে যাবে। মধ্যরাতে গ্রামখানা নিস্তব্ধ। অশরীরী এর মতো দাঁড়িয়ে আছে। দূরের বাড়িগুলো দেখে মনে হচ্ছে ভূত প্রেতের বসবাস সেখানে। প্রতিটা ঘরের লণ্ঠন নেভানো, প্রকৃতির বুক চেয়ে চলেছে ঝিরিঝিরি মারুত। অম্বরের মন ভার আজ, কালো কাদম্বিনীর ঘন ঘটা সেথায়। থেকে থেকে আসমান চিরে দুটির রেখা দেখা মেলেছে, আলোকিত হয়ে উঠেছে চারিদিক। এমন বৈরী আবহাওয়ার নদী পাড়ে একাকী বসে আছে আরুষ। জনমানব শূন্য নদীর চারপাশ, তটিনীর শরীর হাওয়ার সনে নৃত্য মজেছে। আরুষের দৃষ্টি নিবিষ্ট স্রোতস্বিনী তরঙ্গের। ছেলেটার এক হাতে জ্বলন্ত সিগারেট স্পষ্ট, যেটা দিয়ে কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া উঠছে, পরক্ষণেই মিশে যাচ্ছে বেনামি পবনে। আরুষ আর জীবনের প্রথমবারের মতোই ঠোঁট ছুঁয়েছে সিগারেট নামক বস্তুতে। অপর হাতে লাল রঙের শাড়িটা দৃশ্যমান, যেটা বুকের সাথে জড়িয়ে রেখেছে। ছেলেটার নাক মুখ লাল হয়ে আছে। এসেছিল নদীতে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে, কিন্তু পারেনি এত বড় কাজটা করতে। অদৃশ্য একটা পিছু টান জাল বিছিয়ে আঁকড়ে রেখেছে ওকে। এই পর্যায়ে শাড়িটাতে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল, সেভাবেই মুখের সাথে ধরে রাখলো। গাল বেয়ে বাড়িধারা নামলো, ভিজে চুপচুপে হয়ে গেল শাড়ির একাংশ। সেভাবেই পেরোলো কিয়ৎ সময়। অকস্মাৎ শাড়িটা সবুজ ঘাসের উপরে রাখলো আরুষ। পাশ থেকে দেশলাই কাঠি তুলে নিল, আগুন ধরিয়ে ছুঁড়ে দিল শাড়িটার দিকে। দাও দাও করে আগুন জ্বলে উঠল। এক চিত্তে চেয়ে রইল সেই দিকে। চোখের সামনে ঝড়ের গতিতে শাড়িটা পুড়ে চলল। শাড়িটার সাথে সাথে আরুষের শখ স্বপ্ন সব যেন পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। হঠাৎ আকাশ ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো, নিভিয়ে দিল জ্বলন্ত অগ্নিশিখা। 3.5 ভাগ অবশিষ্ট রইল। সেদিকে চেয়ে রক্তিম মুখমণ্ডলে হেসে ফেলল আরুষ। সিক্ত ঘাসের উপরে শরীর ছেড়ে দিল, আঁখির চোরা বুঝে নিল, বিড়বিড় করে আওড়ালো, শেষ স্মৃতি হিসেবে ওটুকু রয়ে গেলি, অথচ এটা বহনের শক্তি আর আমার মাঝে অবশিষ্ট নেই। চেনা পরিচিত মুখটা আজ বড্ড অপরিচিত। তোরা গুঞ্জনকে বলে দিস আমি অন্য এক জীবনে আর রোকেয়া শেখের গর্ভ থেকে জন্ম নিব না। কক্ষের দক্ষিণা দুয়ার খুলে রাখা, প্রশস্ত বারান্দা ডিঙিয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করছে মুঠো মুঠো ঠান্ডা হাওয়া। কক্ষের সর্বক্ষণ কাঁচা ফুলের সুগন্ধে ভরে উঠেছে। নিঃশ্বাসের সহিত মিশে সুখকর অনুভূতির দোলা দিয়ে যাচ্ছে। রাজকীয় পুষ্পে সজ্জিত পালঙ্কের মধ্যিখানে চুপচাপ বসে আছে অদিতি। কিছুক্ষণ আগেই ওকে খাইয়ে কক্ষে রেখে গেছে কয়েকজন মিলে। তখন থেকেই ঠায় বসে আছে মেয়েটা। লণ্ঠনের মৃদু আলোক রশ্মি ছড়িয়েছে চারপাশে, মুগ্ধ চোখে কক্ষের চারিদিকে দেখে চলেছে। অদিতি যখন সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত, তখন শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো পুরুষালী কণ্ঠস্বর। একা কি বিরক্ত হচ্ছেন?
অদিতি চমকে উঠল, চকিতে পাশ ফিরল, দেখলো পালঙ্কের পাশে হাসি মুখে রবি দাঁড়িয়ে আছে। কখন এসেছে মানুষটা? দরজার দিকে আর দৃষ্টিতে তাকালো। ওটা বন্ধ করা। এত কিসের ভাবনায় মত্ত ছিল যে একটা মানুষের উপস্থিতি একটুও অনুভব করতে পারেনি। ভীষণ লজ্জায় পড়ল মেয়েটা, চোখ নামিয়ে রিনরিনে গলায় পড়ল, না, ঠিক আছে। অদিতি জবাব দিল। তবে ওকে অবাক করে দিয়ে রবি হেসে উঠল। মেয়েটা হকচকিয়ে গেল। এখানে হাসার মতো কি বলল? রবি সময় নিয়ে হাসি থামালো, বিজ্ঞদের মতো করে বলল, আপনি কি কোনোভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন রাগিনী? যদি সেটার ইচ্ছা থাকে তাহলে বলবো না। আমি যেই ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি সেটা ধরে রাখুন। আপনার সাথে এমন নরম সরম কণ্ঠস্বর মানায় না। ওই কঠিন গলার আওয়াজটা ছাড়া আপনি অসম্পূর্ণ। আমি আম্মার থেকে সবটা শুনেছি। চিন্তা করবেন না, পরবর্তীতে আর কখনো এরকম ঘটনার সম্মুখীন হতে হবে না আপনাকে। আমি ওরকম বিভ্রান্তকর ঘটনার জন্য দুঃখিত। অদিতি অবাকে শীর্ষে পৌঁছেছে। নেত্র যুগলে ছড়িয়েছে পাহাড় সম মুগ্ধতা। রবির রূপের মুগ্ধতা তাকে বশ করতে পারেনি। পুরুষ মানুষের রূপ দিয়ে কি হবে? চেহারা সৌন্দর্য সব তো ক্ষণস্থায়ী। এই আছে তো এই নেই। পুরুষ বাঁচে টাকায়, পুরুষ বাঁচে ব্যক্তিত্বে। একজন পুরুষের, একজন নারীর, একজন মানুষের সুন্দর ব্যক্তিত্বের উপর কিচ্ছু নেই। এই মুহূর্তে ঠিক সেই ব্যক্তিত্বেই মুগ্ধ হয়েছে অদিতি। ঠোঁটদয়ে মৃদু হাসি খেলে গেল। সেভাবেই মেয়েটা বলল, আপনি একজন মানুষ হিসেবে অসাধারণ। রবি অধর ছড়িয়ে হাসল। কি জানি। আচ্ছা, আপনার পরিহিত শাড়ি পরিবর্তন করা প্রয়োজন, তাই না? আমি শাড়ি দিচ্ছি, আপনি পরিবর্তন করে আসুন। অনেকক্ষণ এভাবে আছেন। অদিতি এতক্ষণে খেয়াল করলো রবির শরীরে বিয়ের পাঞ্জাবি পাজামা নেই। তার মানে সব পরিবর্তন করেই স্টেশনে গিয়েছিল। ওর নিজেরও ভীষণ অস্বস্তি লাগছে শাড়িতে। ভারী শাড়িটা খুলতে পারলেই বাঁচে। অদিতি মাথা নেড়ে সম্মতি দিল। সেটা লক্ষ্য করতেই পাশের টেবিল থেকে লণ্ঠন তুলে দিল রবি। পায়ে পায়ে আলমারির দিকে অগ্রসর হলো। ফিরে এলো একটা গোলাপি রঙের সুতির শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট নিয়ে। পালঙ্কের একপাশে রাখলো, ছোট্ট করে বলল, বাথরুম থেকে শাড়ি পরিবর্তন করে বারান্দায় আসুন। আজ পূর্ণিমা, জ্যোৎস্না বিলাস করি দুজনে মিলে। অদিতি মুচকি হাসলো। আচ্ছা। রবি চলে গেল বারান্দায়। অদিতি পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো, লণ্ঠন আর শাড়ি হাতে বাথরুমের দিকে হাঁটা ধরল। চন্দ্রালোকিত রাত্রি, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে নিজেদের খুইয়ে বসেছে একজোড়া কপোতি। বৃষ্টির পরে আকাশ এখন স্বচ্ছ, প্রকৃতি নিস্তব্ধ, চাঁদের মিষ্টি আলোয় আলোকিত ধরিত্রী। শীত শীত একটা হাওয়া বয়ে চলেছে, ক্ষণে ক্ষণে শরীর ছুঁয়ে যাচ্ছে। বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে অদিতি এবং রবি। দুজনের মধ্যিখানে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখা আছে। ঘড়ির কাঁটার দখলদারিত্ব একটার ঘরে। মধ্যরাতে সচরাচর গ্রামের মানুষেরা তন্দ্রাচ্ছন্ন থাকে, সেখানে চৌধুরী বাড়ি একটু ব্যতিক্রম বই কি। অদিতি নীল অম্বরে চেয়ে আওড়ালো, আজকের আকাশটা ভীষণ সুন্দর। ঠিক আপনার মতোই। রবি দৃষ্টি নিবিষ্ট দূর আকাশের শশীর দিকে, সেদিকে তাকিয়েই বলল কথাটা। অদিতি নিজেও চোখ সরালো না, কেবল হাসলো। মশকরা করছেন? আপাতত না। সন্ধ্যার আলোচনায় বড়দের থেকে জানার সুযোগ হলো আপনি নাকি এখন বিয়ে করতে চাননি। জোরপূর্বক আমাকে দেখতে নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে। প্রশ্নটা করে উত্তরে আশায় রইল অদিতি। রবি তৎক্ষণাৎ কিছু বলল না, বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল, অতঃপর জবাব দিল, বিয়ে শব্দটার সাথে এখনই জড়াতে ইচ্ছে ছিল না, কিন্তু আপনাকে দেখার পরে ফিরে আসার সাধ্য হয়নি। আচ্ছা। ছোট্ট কথাটা বলে চুপ হয়ে গেল অদিতি। রবি নিজেও কিছু বলল না। দুজন আর চোখে তাকালো, দৃষ্টিতে দৃষ্টি মিলল কিয়ৎ সময়ের জন্য। নীরবে নিভৃতে সময় পেরিয়ে চলল। নব দম্পতির সঙ্গী হলো প্রকৃতি। একে অপরকে বোঝার জন্য তারা নীরবতার আশ্রয় নিল। সব যদি মুখে বলেই বোঝাতে হয়, তাহলে সম্পর্কের বাঁধন আর শক্ত হলো কোথায়? কিছু শব্দ, কিছু অনুভূতি না হয় অব্যক্ত থাক, অপরপক্ষ বিচক্ষণতার সাথে ভালোবাসা দিয়ে নতুবা যত্ন করে সেগুলো উপলব্ধি করুক। সব যে মুখে বলতে নেই।
আরুষ বাড়ি ফিরেছে মাত্র। ভিজে চুপচুপে হয়ে আছে পরিহিত পাঞ্জাবি, লেপ্টে আছে বলিষ্ঠ দেহের সহিত। ঠান্ডায় চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। নিচে আসমান শেখ বসেছিলেন ছেলের অপেক্ষায়। আরুষকে এই অবস্থায় দেখে দ্রুত দোতলায় পাঠিয়েছেন। কক্ষের দরজাটা আলগোছে খুলতেই কাঁচা ফুলের সুবাস এসে নাসারন্ধ্রে ঠেকল। থমকে দাঁড়িয়ে পড়ল আরুষ। মাথাটা বড্ড ধরেছে, চারপাশে ঝাপসা দেখছে। সেই ঝাপসা চোখে কক্ষের চারিদিকে দেখল। আজও পালঙ্কটা সেই প্রথম দিনের মতোই সজ্জিত কাঁচা ফুলের সমাহারে। বিছানার একপাশে বসে আছে চন্দ্রা। ঘটনা সহজেই বুঝল আরুষ। এমনিই মুচকি হাসল। আলমিরার দিকে অগ্রসর হলো। গেঞ্জি আর লুঙ্গি নিয়ে বাথরুমে চলে গেল। চন্দ্রাকে যেন দেখেও দেখল না। কিছু সময়ের ব্যবধানে আরুষ পরিহিত সিক্ত কাপড় পরিবর্তন করে বেরিয়ে এলো। মুখমণ্ডলে পানি দিয়ে এখন একটু ভালো লাগছে, কিন্তু মাথা যন্ত্রণা এত সহজে কমার নয়। দীর্ঘক্ষণ ভেজার ফলস্বরূপ সামনে যে বড় একটা অসুখে পড়তে চলেছে তা আগাম বার্তা দিব্যি পাচ্ছে ছেলেটা। তবে সেসবে সবসময়ের মতোই নিরুদ্বেগ। আরুষ হাতে থাকা গামছাটা যথাস্থানে রেখে পালঙ্কের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে চন্দ্রাকে উপর থেকে নিচ অব্দি দেখল। মেয়েটা মুখ নুইয়ে রেখেছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে রইল, হেসে প্রশ্ন করল, সেজেছ? এতক্ষণে চন্দ্রা মুখ তুলে চাইল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দৃশ্যমান। এক ঝাঁক লজ্জা নিয়ে উত্তর দিল, জি, সারথি সাজিয়ে দিয়েছে। আরুষের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মাথাটা বিদ্যুৎ চমকানোর ন্যায় যন্ত্রণায় থেকে থেকে চমকে উঠছে। অসহনীয় যাতনা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটা নিউরনে। আরুষ আলগোছে হাত উঠিয়ে কপালে বার কয়েক ঘষা দিল। সেভাবেই ফের জিজ্ঞাসা করলো, কার জন্য সেজেছ? চন্দ্রার হাসির মুখটা আস্তেই ধীরে থমথমে হয়ে উঠছে। এই সাধারণ প্রশ্নগুলো ওর জন্য বড্ড জটিল শোনাচ্ছে, আত্মসম্মান বোধে আঘাত হানছে। কিন্তু আজ তো স্বেচ্ছায় নির্লজ্জতা বরণ করেছে, সেখানে এগুলো ভাবা বড় বোকামি। চন্দ্রা আরুষের থেকে চোখ নামিয়েছে ততক্ষণে, নরম কণ্ঠে জবাব দিল, আপনার জন্য। জবাবে আরুষের মুখের হাসি বাড়ল। মেয়েটার জন্য বড্ড মায়া হয় ওর। এমন একটা জীবনের সাথে মেয়েটা নিজেকে জড়িয়েছে যেখানে অপরপক্ষের নিজেই জীবনকে তোয়াক্কা করে না। সেখানে এই মেয়েটাকে কিভাবে মূল্য দিবে? গুঞ্জনের ভাষায় কাপুরুষ বটে। আরুষ হাসি মুখে বলল, আমাকে দেখাতে চেয়েছিলে, দেখলাম আমি। তুমি ভীষণ সুন্দর। লাল শাড়িতে সেই সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়েছে। এখন ঘুমিয়ে পড়ো কাপড় পরিবর্তন করে। আমি পাশের কক্ষে থাকবো আজ থেকে। আরুষ মুখের কথা শেষ করে উল্টো ঘুরে হাঁটা ধরল। অপর পক্ষকে কিছু বলার সুযোগ দিল না। দরজা অবধি পৌঁছতেই কর্ণগোচর হলো কান্নার করুণ আওয়াজ। থেমে গেল চলন্ত পা চোরা, পিছু ফিরল। চন্দ্রার আজ কি হয়েছে কে জানে। হঠাৎ করেই মেয়েটা বুক ধরে হাও মাও করে কাঁদছে, যেন বুকের মাঝে খুব কষ্ট হচ্ছে ওর। আরুষ ম্লান চাহনিতে চেয়ে রইল, মুখ ফুটে কিছু বলল না। চন্দ্রা কাঁদতে কাঁদতেই ছুটে এসে আরুষের সম্মুখে মেঝেতে বসে পড়ল। মেঝেতে দু হাত রেখে ডুকরে কেঁদে উঠল। ক্রন্দনরত গলায় বলে চলল, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি একটা শক্ত আশ্রয় চাই। আমার সাতকুলে কেউ নেই। একটা বাচ্চা দিন, আমি কথা দিচ্ছি তাকে নিয়ে এই জীবন পার করে দেব। শুনছেন আপনি? আপনার আম্মা আমাকে ঠকিয়েছে। আমি সইতে পারছি না এই যন্ত্রণা। আপনাকে আমি কখনোই বিয়ে করতাম না। গুঞ্জকে আমি ভালোবাসি। আমার শৈশবের সুখ দুঃখের সঙ্গী গুঞ্জ। তার ঘর কিভাবে ভাঙবো? আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছে। আমি কোথাও একটুও সম্মান পেলাম না, কেউ মূল্যায়ন করলো না। মামার কথা রাখতে যে আমি সবার সাথে ভুল করেছি, পাপ করিয়েছি, সবার চোখে খারাপ হয়েছি, ভালোবাসা হারিয়েছি। আমাকে আজ ফিরিয়ে দিবেন না। এই জীবন বয়ে বেড়ানোর মতো একটা অবলম্বন দিন। গুঞ্জর জায়গা আমার চাই না, সেটা আমার ভাগ্যেই নেই। চন্দ্রা যেন আজ নিজের মধ্যে নেই, পাগলের মতো প্রলাপ বকে চলেছে। আরুষ কথাগুলো শুনল, কি করবে কি বলবে বোধগম্য হচ্ছে না। হাঁটু ভেঙে বসলো চন্দ্রার সামনেই। আলতো করে ভরসার হাতটা চন্দ্রার মাথায় রাখলো, আশ্বাস দিল, ভয় নেই, তোমার প্রাপ্য মর্যাদা তুমি পাবে। এখানে থাকবে তুমি। গঞ্জন এখনো তোমাকে ভীষণ ভালোবাসে।
ওর সাথে প্রতিযোগিতায় না নেমে ভালোবাসা দিয়ে আপন করে নাও। আমার সাথে আমি নিজে কথা বলবো। একদিন সময় করে তোমার সব গল্প শুনবো, তোমার সুখ দুঃখের ভাগিদার হব, কথা দিচ্ছে। একটু থেমে ফের বলল, আমার একটু সময়ের প্রয়োজন, ভাবতে চাই। একজনকে ভালোবেসে আরেকজনকে গভীরভাবে ঝড় দুঃশ্বাস দেখানোর মতো সাহসী আমি এখনো হইনি চন্দ্রা। আশা করে বুঝতে পারছো সবটা। আমি একজন মানুষ, চারদিকের এত এত চাপ আমার মস্তিষ্কে বিক্ষিপ্ত করে রাখে। তবে তোমার কোনো ক্ষতি হবে না মেয়ে, নিশ্চিন্ত থাকো। রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। নিজের মতো কথাগুলো বলে উঠে কক্ষ থেকে বেরিয়ে গেল আরুষ। চন্দ্রা রক্তিম বদন তুলে দেখল সেই প্রস্থান। ফিরিয়ে দিল ওকে, গ্রহণ করলো না। এই এক জীবনে ভাগ্য আর কত উপহাস করবে। এমন তুচ্ছ জীবন তো চন্দ্রা কখনোই চায়নি। বুকটা কেউ যেন ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, গলাটা জ্বলে যাচ্ছে। বার কয়েক ডলল গলার নিচে, মেঝেতেই শরীর ছেড়ে দিল চন্দ্রা। একটা ব্যথিত অন্তরের সঙ্গী হলো দূরাকাশের মৃগাঙ্ক, প্রকৃতিতে রাজত্ব করা মারুত, বৃক্ষের উঁচু শাখায় ঘর বাঁধা নিশাচরী পেঁচা। মধ্যিখানে পেরিয়েছে একটা দিন, ঘোরে কাঁটা ঘুরে নিচের ঘাঁটি বেঁধেছে 10টার ঘরে। আজ দুপুর নাগাদ অদিতিকে চৌধুরী বাড়িতে আনতে যাবে গুটি কয়েকজন মিলে। নতুন জামাই আসবে শেখ বাড়িতে, সেই খুশিতে রান্নাঘরে চলছে হরেক পদের রান্না। কাজের চাচিগুলো বাড়ি ঘর মুছে তকতকে করে রাখছে। বেশ কিছু অতিথি রয়ে গেছে, গঞ্জরিকা তাদের জন্যই ফল কাটছে খাবার টেবিলে বসে, হাতে ছুরি। আজ সকালে একবার কথা কাটাকাটি হয়েছে শাশুড়ির সাথে, সেই থেকে মন মেজাজ খুব একটা ভালো নেই। আজকাল কথায় কথায় রোকেয়া শেখ গুঞ্জরিকার পরিবার তোলে, আর একটা একদমই ভালো লাগে না মেয়েটার। গুঞ্জরিকার কাজের মাঝেই পাশে এসে দাঁড়ালেন আয়েশা শেখ। গুঞ্জরিকাকে অন্যমনস্ক দেখে কর্কশ গলায় বললেন, সামান্য কয়টা ফল কাটতে আজ কি সারাটা দিন লাগাইবা? এই দিবি নাতবু, তুই যে দেখি আজকাল কোনো কামেই গুরুত্ব দিস না। গুঞ্জরিকা ধ্যানচ্যুত হলো। অকস্মাৎ এমন কথাতে ঈষৎ কাঁপল কায়া, ঘাড় ঘুরিয়ে পাশে দেখলো, মুখটা কঠিন রেখেই বলল, কাজ তো করছি দাদি, বসে তো নেই আমার হাত দুটো। আয়েশা শেখ মুখের ওপর এমন কথা ঠিক হজম করতে পারলেন না, অথচ মেয়েটা ভালোভাবেই বলল কথাটা, কিন্তু সেটাকে পেঁচিয়ে উল্টো ধরে বসে থাকলেন। ওই যে বলে, যে যেমন তার চিন্তা ভাবনাও ঠিক তেমনই। চোখ দুটো গরম করে চেয়ে রইলেন, দাঁতে দাঁত পিষে বললেন, আমার মুখে মুখে তর্ক করিস। তুই নাতবু, 2 পয়সার দাম দিচ্ছিস না? আজ দাদু ভাই আসলে বিচার দিমু। শেষের বাক্যটা গুঞ্জরিকার সব ধৈর্য মুহূর্তেই ভেঙে দিল। হাতে রাখা আপেলটা জোরে শব্দ করে থালাতে রেখে উঠে দাঁড়ালো। আয়েশা শেখের চোখে চোখ রেখে বলল, ডাকুন আপনার দাদু ভাইকে, এক্ষুনি ডাকুন, দেখি সে আমার কি করে। গুঞ্জরিকার এমন ব্যবহারে আয়েশা শেখ কথাটাও বলতে ভুলে গেলেন। পাশের চেয়ারে বসে শব্দ করে কেঁদে উঠলেন। চারপাশ থেকে সবাই ছুটে আসলো। আরুষ ধীর পায়ে নিচে নেমে সিঁড়ির কাছটায় দাঁড়ালো। রোকেয়া শেখ ছেলের কাছেই গেলেন, ঘটনা সবটা খুলে বললেন। আয়েশা শেখ ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে চলেছেন, সেভাবেই বিড়বিড় করে আওড়ালেন, নতুন নাতবউয়ের নখের যোগ্য না তুই। আমারে এইভাবে আজ পর্যন্ত কেউ বলে নাই। আল্লাহ তোর বিচার করুক। আয়েশা শেখ মুখের কথাতে সমাপ্তি টানা মাত্রই গুঞ্জরিকা বলে উঠল, মেয়েটার ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর, আল্লাহ বোঝে আপনারই একার, ভাব করে আবার বিচারও দিচ্ছেন। আরে বাহ, চমৎকার বিনোদন। তৎক্ষণাৎ অদূর থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, গুঞ্জন, মুখ সামলে, দাদি তোমার গরুজন। আরুষ এক প্রকার ধমকে উঠল গুঞ্জরিকাকে, কিন্তু তারপর যা ঘটল সবটা অভাবনীয়। গুঞ্জরিকার হাতে ছুরি ছিল, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সেটা ছুঁড়ে মারল আরুষের দিকে। ভ্রু সহ চোখের পাশ ঘেঁষে দিয়ে একটা রেখা এঁকে গেল, চোখের কোনাও কেটেছে সম্ভবত। ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। ঘটনা কি ঘটলো বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। ছোটোখাটো হট্টগোল বেঁধে গেল শেখ বাড়িতে। সবাই ছুটলো আরুষের দিকে, অথচ রোকেয়া শেখ ছুটলেন গুঞ্জরিকার দিকে। বিশ্রী এক গালি ছুড়ল, নিশা, আমার ছেলের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেলি তুই? আম্মা থামুন। মাঝপথেই ওনাকে থামিয়ে দিল আরুষ। ছেলের আদেশ অমান্য করার সাহস দেখালেন না রোকেয়া শেখ। গুঞ্জরিকা রাগে রীতিমতো কাঁপছে। নিজের কাজের জন্য একটুও অনুতপ্ত নয় সে,
মানুষটা সব সময় কেন তাকে চুপ করাতে ছুটে আসে? দোষীদের উপরে একটা শব্দ কেন বলে না? সব অবিচার কেন ওর সাথেই? চোখ থাকতে সবাই কেন অন্ধ সাজে? চন্দ্রা কাঁদতে কাঁদতে পানি আনতে ছুটেছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল? আরুষ এক খণ্ড পাথরে পরিণত হয়েছে। কাটা স্থানের রক্তে স্নানিত ছেলেটা। সবাই তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, অথচ সে নির্বিকার, অনুভূতিহীন, তাকিয়ে আছে গুঞ্জরিকার নির্লিপ্ত চোখ দুটোতে, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো অনুশোচনা, নেই কোনো দয়া। এতটা পর কবে হলো আরুষ? দেহের ব্যথা ছাপিয়ে মনের ব্যথা ছেলেটাকে কাবু করে ফেললো মুহূর্তেই। শেখ বাড়ির পরিবেশ যখন এলোমেলো, পরিবারের সকলে ছেলের শোকে কাতর, তখন বাড়ির পরিবেশে আরেকটু বিক্ষিপ্ত করতে সবার শোক বাড়িয়ে দিতে প্রধান ফটকে এসে উপস্থিত হলো একজন অচেনা যুবক ছেলে। শরীরে ঢিলেঢালা অপরিষ্কার শার্ট দৃশ্যমান। চৌধুরী বাড়ি থেকে পাঠানো হয়েছে তাকে। ছেলেটা হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতেই উচ্চস্বরে সবাইকে ডাকলো। আপনারা কে কোথায় আছেন এদিকে আসুন, খবর আছে। এবারে নতুন জামাই রবি চৌধুরীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেখ বাড়ির পরিবেশ স্তব্ধ। থমকে গেছে মানুষগুলোর হৃদস্পন্দন। বাড়ির উপর দিয়ে মৃদু মন্দ গতিতে বয়ে চলেছে বিষাদ মিশ্রিত পবন। শরীরের সহিত মিশে বুক ব্যথা সৃষ্টি করছে। সূক্ষ্ম যন্ত্রণা শরীর জুড়ে নিজেদের রাজত্ব চালিয়ে চলেছে। মৃত্যু সংবাদ বুঝি এতটা হৃদয় বিদারক হয়? সৃষ্টি জগতের অতি সাধারণ নিয়মে মানুষের এতটা অনিয়ম হতে পারে? শুনশান নীরবতায় মোড়ানো পরিবেশে ভাসমান হলো আশ্চর্যান্বিত শীতল পুরুষালী কণ্ঠস্বর। কি বললেন? কি পাঠিয়েছে আপনাকে? দুঃসংবাদ নিয়ে আসা যুবক ছেলেটার নাম চৈতন্য। তখনও দরজার সম্মুখে ঠায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন ভেসে আসা মুখটার দিকে তাকালো। প্রশ্নটা আরুষ শেখ করেছে। চৈতন্য চেনে তাকে, বিয়ের দিন দেখেছে। ব্যস্ত গলায় প্রত্যুত্তর করলো। জি ভাইজান, সত্য শুনেছেন। রবি ভাই আর নাই, দ্রুত চলুন। আমি গরুর গাড়ি সঙ্গে নিয়েই আসছি। আপনারা গেলেই দাফন সম্পন্ন করা হবে। বাক্যগুলো বজ্রপাতের ন্যায় আঘাত হানলো শেখ বাড়িতে। ভূমি ধসের মতো ধসে পড়ল প্রতিটি মানব মন। উপস্থিত সকলে যেন নিজেদের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। যা শুনছে সবটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি হলো? তবে কি ওটা তাসের ঘর ছিল? চোখের সামনেই মিলিয়ে গেল। চোরা বালি সবটা গিলে নিল। দু চোখ মেলে দেখার সময়টুকুও দিল না। সবার ভাবনায় ভাটা পড়ল রোকেয়া শেখের আত্মচিৎকারে। ভদ্র মহিলা মেঝেতে শরীর ছেড়ে দিয়েছেন, চিৎকার করে কাঁদছেন। মেয়ের শোকে মায়ের মন ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওনাকে ঠেকিয়ে রাখা দুষ্কর। একজন মায়ের আর্তনাদ প্রকৃতি মূর্ছা যাওয়ার উপক্রম। একজন মায়ের আর্তনাদে প্রকৃতি মূর্ছা যাওয়ার উপক্রম। সবাই ছুটেছে ওনার দিকেই। আসমান শেখ বুকে হাত রেখে চেয়ারে বসে পড়লেন। বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সারথি ছুটল ওনার দিকে। আসমান শেখ নিস্তেজ গলায় আওড়ালেন, আমার আম্মা, আমার মেয়ে। আরুষ নিজের ক্ষততে তিল পরিমাণ গুরুত্ব দিল না। বড় বড় পা ফেলে এগিয়ে এসে গুঞ্জরিকার মুখোমুখি দাঁড়ালো। আলগোছে শাড়ির আঁচলটা হাতে তুলে নিল। জোর প্রয়োগ করে একাংশ ছিঁড়ে মাথায় বাঁধল। কেবল রক্ত বন্ধ করার জন্য এতটুকু করা। তবে রক্তের স্রোতকে থামাতে অতটুকু প্রলেপ যথেষ্ট ছিল না। সেটা বয়ে চলল নিজ ধারায়। আরও সেই সবের পরোয়া না করে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শরীর চলছে না ছেলেটার। বলিষ্ঠ দেহের সবটুকু শক্তি কে যেন ক্রমশ শুষে নিচ্ছে। ওর পিছু ছুটল চৈতন্য। সব কিছুতেই গুঞ্জরিকা নীরব দর্শক ছিল। সবাই যখন রোকেয়া শেখ আর আসমান শেখকে সামলাতে ব্যস্ত, গুঞ্জরিকা তখন দ্রুত পায়ে সদর দরজার ডিঙিয়ে বাইরে বেরিয়ে এলো। কণ্ঠস্বর তুলনামূলক উঁচু রেখে চৈতন্যকে ডাকলো। ভাইয়া শুনছেন? একটু দাঁড়ান। চৈতন্য বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। হঠাৎ পিছুটাকে থেমে গেল। পিছনে ফিরে তাকালো। গুঞ্জরিকা পায়ের গতি বাড়িয়ে ওর দিকে এগিয়ে গেল। দূরত্ব রেখে দাঁড়িয়ে ছোট্ট করে জিজ্ঞাসা করল, আমার অদিতির কি অবস্থা ভাইয়া? গুঞ্জরিকার কণ্ঠস্বর বারবার রোধ হয়ে আসছে। একটা বাক্যও ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। চৈতন্য ম্লান কণ্ঠে জানালো, ভাবি ভাইজানের লাশের পাশে বসেছিল। সবাই কাঁদলেও ভাবি কাঁদেনি, কেবল নীরব চোখে তাকিয়েছিল। জবাবটুকু দিয়ে অস্থির পদযুগলে বাড়ির আঙিনা ত্যাগ করলো চৈতন্য। গুঞ্জরিকা ঠায় দাঁড়িয়ে রইল।
মানসপটে উঁকি দিল সেদিনের সন্ধ্যার ঘটনা। কানে বাজলো অদিতির বলা একটা বাক্য। ভাবিজান, একটা সুন্দর সংসার আমার হবে তো? হলো না, সত্যি হলো না। একটা সুন্দর সুখের সংসার হলো না মেয়েটার। সবটা শুরু হওয়ার আগেই সমাপনী রেখা টানা হলো। গুঞ্জরিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। মুখটা ঘোমটার আড়ালে থাকার দরুন তা লোকচক্ষুর অন্তরালে রয়ে গেল। চৌধুরী বাড়ির বাতাসে আজ নিঃশব্দে হাহাকার মিশে আছে। বাড়ির আঙিনায় পদযুগল রাখলেই বুক ভার হয়ে আসছে, চোখের কোণে জল জমছে। গ্রামের প্রতিটা মানুষ আজ কাঁদছে, সকলের নেত্র যুগল সিক্ত, বুকটা ব্যথায় পিষ্ট। তবে চোখের পানি ঝরছে কেবল একটা তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়াকে কেন্দ্র করে নয়, তারা কাঁদছে একজন মেয়ের কপাল পোড়ায়। ঘর বাঁধার আগেই ভাঙনের সুরে জর্জরিত হওয়ার যাতনায়। সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা চৌধুরী বাড়ির উঠোনে এক চিলতে অংশও ফাঁকা নেই আজ। রবি আজ সকালে হাঁটতে বের হয়েছিল প্রতিদিনের মতোই। এটা ছেলেটার শৈশবের পুরনো অভ্যাস। চৌধুরী নিবাসের পিছনের বাগানেই হাঁটছিল। অদিতি তখন গভীর তন্দ্রায় আচ্ছন্ন। গত রাতেও দুজন গল্পগুজব করে ভোর রাতে ঘুমিয়েছিল। দুটো রাত তারা কেবল একে অপরকে জানার জন্য নির্ধারিত করেছিল, তাই মেয়েটাকে আর ডাকেনি রবি। বাগানে হাঁটার সময় নাকি পায়ের পাতায় কিছু একটা কামড়ে দেয়। একটু জ্বালা যন্ত্রণা করলেও ছেলেটা বিশেষ পাত্তা দেয়নি, ভেবেছিল কোনো পোকা হবে হয়তো। এরকম কামড় প্রায় রোজই খাওয়ার দুর্ভাগ্য হয়, কিন্তু কিছু সময়ের ব্যবধানে যখন তরল রক্তের উপস্থিতি অনুভব করলো তখন একটু খটকা লাগে রবির। পা ধরে ওখানেই বসে পড়ে। পায়ের পাতায় নজর বোলাতেই দুটো দাঁতের উপস্থিতি স্পষ্ট দেখতে পায়। বিচক্ষণ মস্তিষ্কের রবি ঘটনা তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারে। ততক্ষণে শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে, দংশন স্থান কালচে হতে শুরু করেছে। ওই শরীর নিয়েই আতঙ্কে বাড়িতে ছুটে আসে, ঝাপসা চোখে মুখ থুবড়ে পড়ে বাড়ির প্রাঙ্গণে। অত্যধিক শ্বাসকষ্ট শুরু হয়। উঠোনের এক পাশে বকুল গাছের নিচে কামনা দাঁড়িয়েছিল, শাখায় ঘাঁটি বাঁধা সুন্দর পুষ্পগুলোকে মুগ্ধ চোখে দেখছিল। হঠাৎ রবিকে ওভাবে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে, চিৎকার করে সবাইকে ডাকে। যে যেভাবে পারে দৌড়ে এসে হাত পা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যেন বিষ মাথা অবধি উঠতে না পারে। কিন্তু ততক্ষণে অনেকখানি দেরি হয়ে গিয়েছিল। অদিতি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল সবে। নিচ থেকে সকলের কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি শব্দ শুনে মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে আসে। রবিকে ওরকম অবস্থায় দেখে ছুটে এসে ওর সম্মুখে বসে পড়ে, মাথাটা আলগোছে কোলের উপর রাখে, নিষ্প্রভ ব্যাকুল কণ্ঠে বারবার শুধায়, কোথায় কষ্ট হচ্ছে আপনার? কথা বলুন, যাবেন না আমাকে ছেড়ে। নিজের কথা রাখুন, বলুন কোথায় কষ্ট হচ্ছে, আমি সব কষ্ট দূর করে দেব। কথা বলুন, শুনছেন? কিন্তু দুর্ভাগ্যবশত রবি তখন কথা বলার অবস্থায় ছিল না। শত চেষ্টাতেও মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারে না, কেবল অধৈর্য ওরা থরথর করে কাঁপছিল। হয়তো শেষবারের মতো কিছু বলতে চাইছিল তার রাগিনীকে, অথচ ভাগ্য সহায় হয়নি। অদিতির ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পড়ে রাখে রবি। ততক্ষণে ওঝা এসে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়ির আঙিনায়। এক প্রকার ঝড়ের গতিতে তাকে উপস্থিত করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বয়স্ক ওঝা ত্বরান্বিত পায়ে হেঁটে এসে রবির সামনে দাঁড়াতেই ছেলেটার শরীরের ভার ছেড়ে দেয়। আস্তে ধীরে আঁখিজোড়া চিরজীবনের জন্য বুঝে নেয়, প্রাণ ত্যাগ করে তার রাগিনীর কোলে মাথা রেখে হাতটা শক্ত করে ধরে। মৃত্যুর পরে সেই হাতটা ছাড়াতে বেশ কসরত করতে হয়েছিল বটে। এমন মৃত্যু কয়জনের কপালে জোটে? মাত্র একদিনের সংসারে কে এত ভালোবাসা পেয়ে থাকে? তারা দুজন নিয়তির কাছে হেরে গেলেও ভালোবাসা নামক শব্দটার কাছে জিতে গেল নয় কি? অদিতি তখন থেকে একখণ্ড পাথরের ন্যায় সেখানেই বসে আছে, এক চুলও নড়াতে পারেনি কেউ। লাবণ্য চৌধুরীর কান্নার করুণ সুরে যেন কেঁপে উঠছে ভূমি। সন্তান হারা মায়ের শোকে প্রকৃতি কুমট ভাব ধরে আছে, তারাও যেন মায়ের সমান ব্যথিত। বেলা পড়ে এসেছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। রবিকে শেষ গোসল দেওয়া সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। অবশেষে কয়েক গ্রাম পেরিয়ে শেখ পরিবার এসে দাঁড়ালো দূর গ্রামের চৌধুরী বাড়িতে। গরুর গাড়ি থেকে নেমেই সবাই এক প্রকার ছুটল। রোকেয়া শেখকে সালেহা শেখ ধরে নিয়ে গেল, আয়েশা শেখকে সারথি এবং চন্দ্রা ধরে হাঁটছে, আরুষ আর আসমান শেখ একসাথে হাঁটছেন। গুঞ্জরিকা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা ধরল অদিতির দিকে।
ভিড় ঠেলে ঠুলে মেয়েটার পাশে যেয়ে বসলো। নিঃশব্দে দু হাতে আঁকড়ে নিল অদিতিকে, বুকের মাঝে আঁকড়ে ধরল মেয়েটার মাথা। তৎক্ষণাৎ পরিচিত একটা শরীরের ঘ্রাণ অদিতির নাসারন্ধ্রে ঠেকল। এতক্ষণে দৃষ্টিচ্যুত হলো মেয়েটার। একবার গুঞ্জরিকার দিকে তাকালো, পরক্ষণেই লোচনজোড়া বুঝে গুঞ্জরিকার বুকে পড়ে রইল। সেই চাহনিতে গুঞ্জরিকার কঠিন হৃদয় হু হু করে কেঁদে উঠল। মেয়েটার চোখ দুটো ফ্যাকাশে, কেউ যেন সুন্দর নেত্রযুগলে এই ধরিত্রীর সবটুকু বিষাদ লেপটে দিয়েছে। লেপন করা আছে প্রিয়জন হারানোর হাহাকার, শূন্যতা, ফুটে উঠেছে অমোঘ নিয়তি মেনে নেওয়া যন্ত্রণা। মানব জীবন বড় অদ্ভুত। শেখ পরিবারের সকলে রবিকে শেষবারের মতো দেখল। ফর্সা শরীরখানা ফ্যাকাশে নীল হয়ে আসছে। ওই চোখ দুটো আর কখনো খুলবে না, চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে। রবিকে দাফন করার নির্দিষ্ট সময় দৌড়গড়ায় করা নাড়ল। মুরব্বীরা এগিয়ে এলেন কবরস্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, অথচ খাটিয়া ছাড়লেন না লাবণ্য চৌধুরী। দু হাতে আঁকড়ে ধরলেন নিজের সাথে। উনি আর্তনাদ করে বলে চলেছেন, আমার কলেজের টুকরোকে নিও না তোমরা। আমার বাচ্চাটা অন্ধকারে ভয় পায়। আমি ছাড়া আমার বাচ্চা চলবে না, খুব কাঁদবে একাকী। ওকে নিও না তোমরা। এক জীবনের শেষ বিদায়বেলা বড়ই কঠিন। এত সহজে কি ত্যাগ করা যায় এই ধরনের আকাশে বাতাসে ভেসে চলা মায়া, মমতা, মোহ? লাবণ্য চৌধুরীর মুখ নিঃসৃত যন্ত্রণাক্লিষ্ট শব্দগুলোতে আরও এক দফা কাঁদল গ্রামবাসী। মানুষটা নিজের মধ্যে নেই, জোরপূর্বক ধরে রাখা হলো ওনাকে। প্রাণের টুকরো ছেলেকে তিনি কোনোভাবেই নিয়ে যেতে দিবেন না। সন্তান হারা জন্মদাত্রীর হাহাকারে ক্রমশ ভারী হয়ে উঠছে চৌধুরী বাড়ির পরিবেশ। কি করুণ সুর সেই কান্নার! রামজাদ চৌধুরী আরুষ সহ আরো দুজন কাঁধে তুলে নিল খাটিয়া। বাবার কাঁধে ছেলের লাশ, এর চাইতে হৃদয় বিদারক কি আর কিছু হতে পারে এই পৃথিবীর বুকে? চোখের পানি ফেলতে ফেলতে এগিয়ে চললেন তামজাদ চৌধুরী। আরুষ আজ নির্জীব হয়ে গেছে। সামান্য কয়েক দিনের পরিচয়ে বড্ড আপন হয়ে গেছিল ছেলেটা। ছোট ভাইয়ের জায়গা দখল করে নিয়েছিল তার চমৎকার ব্যবহার দিয়ে, অথচ বাস্তবতা সব কেড়ে নিল। অদিতি নিষ্প্রাণ নেত্রে রবির শেষ প্রস্থানের দিকে এক চিত্তে তাকিয়ে আছে। সকাল থেকে এই অবধি মেয়েটা না এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আর না একটা শব্দ উচ্চারণ করেছে। এই পর্যায়ে গুঞ্জরিকার একটা হাত শক্ত করে ধরল। শরীরখানা থরথর করে কাঁপছে। অদূরের খাটিয়াটার দিকে ঝাপসা দৃষ্টিতে চেয়ে প্রথমবারের মতো অস্ফুট স্বরে আওড়ালো, শেষ, সব শেষ ভাবিজান, আমার একটা সংসার হলো না। মুখের কথা শেষ হতেই মেয়েটা চারপাশ ঘনিয়ে আধার নেমে এলো। চোখ দুটো নিজ থেকেই বুঝে নিল। দিক বেদিক শূন্য অনুভূত হলো। অদিতি অচেতন হয়ে পড়েছে অনুভব করতেই গুঞ্জরিকা হাউমাউ করে কেঁদে উঠল। মুহূর্তেই হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। জনসমাগমের মধ্যে থেকে কেউ ছুটল পানি আনতে, কেউ বা ছুটল ওদের দিকে। মধ্যরাতে প্রকৃতি নিঃসার নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে। শেখ পরিবারের সকলে ঘণ্টাখানেক হলো নিজ বাসগৃহে এসে পৌঁছেছে। সবাইকে অবাকের শীর্ষে পৌঁছে দিয়ে অদিতিও বাবার বাড়িতে ফিরে এসেছে। সঙ্গে কিচ্ছুটি আনেনি। সারা দিনে শুধু একটা বাক্য উচ্চারণ করেছে মেয়েটা। গোসল, খাওয়া দাওয়া কিছু নেই। বাড়িতে এসেই নিজ কক্ষে খিল দিয়ে নিজেকে ঘরবন্দি করেছে। রোকেয়া শেখের কান্না থামেনি, একভাবেই কেঁদে চলেছেন। মেয়ের শখের ঘরটা ভেঙে যাওয়ায় ওনার বুক ফেটে যাচ্ছে। পরিবারের সবাই বসার ঘরেই উপস্থিত আছে, কেবল গুঞ্জরিকা এবং আরুষ ব্যতীত। অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে আছে বদ্ধ কক্ষখানা। নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো শব্দের আনাগোনা নেই। পালঙ্কের এক পাশে একটা নারী কায়া স্পষ্ট। বালিশে মাথা রেখে এক দৃষ্টে ছাদের দিকে তাকিয়ে আছে। চাহনি মৃত, আনন পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। সহসা ঠোঁটের কোণ ঘেঁষে সূক্ষ্ম তাচ্ছিল্যের রেশ ছাড়ালো। সেইভাবেই স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, তাকে ভোলা অসম্ভব নয়, আবার সম্ভবও নয়। চোখের ডান পাশ ঘেঁষে দৃশ্যমান একটা সরু চিহ্ন বহন করছে জীবনের কঠিন সত্য। ঠিক সত্য নয়, ওটা কলঙ্কের প্রতীক। তার যেন জন্ম এবং মৃত্যুর মতোই বাস্তব। চোখটা দ্বিখণ্ডিত করে ফেলেছে সেই দাগ। চোখটা দ্বিখণ্ডিত করে রেখেছে সেই দাগ। এক পাশে অগাধ ভালোবাসা প্রস্ফুটিত হয়েছে, তো অপর পাশে বিষাদময় বিচ্ছেদের রেশ লেপটে আছে।
গুঞ্জরিকার করার জোরালো আঘাতে আরুষের ডান চোখটার ভ্রু সহ কেটে 2 ভাগ হয়ে গিয়েছে। ভাগ্যের ছেড়ে দৃষ্টিশক্তি হারাতে হয়নি, সৃষ্টিকর্তা রক্ষা করেছেন। স্বেচ্ছায় মাথা পেতে নেওয়া এই কলঙ্ক ছেলেটার কাছে জন্মদাগের মতোই সত্যি, মুক্তি নেই তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাটা চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আরুষ। অধৈর্য করলে খেলা করছে তাচ্ছিল্যের হাসি। প্রিয়তমার থেকে পাওয়া ভালোবাসার শেষ স্মৃতি এটা। এই পর্যায়ে আলতো করে ক্ষতস্থান ছুঁয়ে দিল আরুষ। এই 7 দিনে ক্ষত শুকিয়ে এসেছে অনেকখানি, কিন্তু তা অমলিন হয়ে আছে। মৃত্যুর আগ অব্দি এই দাগ তাকে বহন করতে হবে। কলঙ্কের মতোই রয়ে যাবে আমৃত্যু। জীবন থেকে পেরিয়ে যাওয়া 7টা দিনে শেখ পরিবার খানিকটা স্বাভাবিক হয়েছে। আরুষ ব্যবসায়িক কাজে আজ দুপুরে নগরে যাবে। এখন সেটার জন্যই নিজেকে পরিপাটি করছে। গোসল দিয়ে সফেদ রঙা একটা পাঞ্জাবি জড়িয়েছে শরীরে। সেই সময় হন্তদন্ত হয়ে খাবার হাতে কক্ষে প্রবেশ করলো চন্দ্রা। ব্যস্ত গলায় বলল, দুঃখিত, খাবার আনতে দেরি করে ফেলেছি। রান্নাঘরে গুঞ্জ ছিল, তাই এমনটা হয়েছে। অদিতির জন্য রান্না করছিল তো। আরুষের হাতে চিরুনি, সেটা যথাস্থানে রেখে পিছনে ফিরে তাকালো। মসৃণ কপাল গুটিয়ে এসেছে। ভ্রুচোরা কুঁচকে ঘর্মাক্ত চন্দ্রার দিকে মিনিট 2 তাকিয়ে রইল। অতঃপর সবসময়ের মতোই গম্ভীর কণ্ঠের আদেশ ছুটে গেল চন্দ্রার উদ্দেশ্যে, খাবার পালঙ্কে রাখো। চন্দ্রা মুচকি হেসে মাথা নাড়ল। এগিয়ে যেয়ে খাবারের থালাখানা বিছানার একপাশে রাখলো। আরুষ বাক্যটা উচ্চারণ করেই বাথরুমে ঢুকেছে হাত ধুতে। ফিরে এসে বসলো পালঙ্কে। খাবার মেখে মুখে তুলতেই মুখমণ্ডল কুঁচকে ফেলল। চাইল চন্দ্রার দিকে। কে রান্না করেছে? চন্দ্রার দৃষ্টি নিবদ্ধ আরুষের ক্ষত বিক্ষত চোখের দিকে। একজন মেয়ের ভিতরে ঠিক কতটা জেদ, রাগ, অভিমান জমে থাকলে এভাবে আঘাত করতে পারে? সেই ঘৃণার পারদ ঠাহর করা আদৌ কি সম্ভব? আরুষের করা প্রশ্নে একটু নড়ে চড়ে দাঁড়ালো মেয়েটা। প্রাণোচ্ছল কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমি রেঁধেছি আপনার জন্য। কেন, ভালো হয়নি? না। ছোট্ট জবাবটুকু দিয়ে পুনরায় খেতে মনোনিবেশ করলো আরুষ। চন্দ্রার উজ্জ্বল বদনখানা ফ্যাকাশে হয়ে এলো। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু মিলিয়ে গেল। কেউ যেন জোরপূর্বক ছিনিয়ে নিল। দরজার কপাটকে আশ্রয় করে দাঁড়ালো মেয়েটা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই 7 দিনে মানুষটার মন পেতে কম করেনি চন্দ্রা। সকাল থেকে রাত অবধি পিছু ছুটেছে, এটা সেটা করে চলেছে, কিন্তু বরাবরের মতোই ফলাফল শূন্য। মন পাওয়া তো দূর, সূক্ষ্ম কোনো অনুভূতিও জাগাতে পারেনি এই নিরেট হৃদয়।